দাঁড়াও, না না না, আমাকে কি বললো? হচ্ছে হয়েছে। কস্তুরী ম্যাডাম কি জয়েন করেছে? আমি জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, কল্যাণ বাবুকে দেখেছি, কিন্তু কস্তুরী ম্যাডাম এবং আমাদের অনির্বাণ স্যারকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কস্তুরী ম্যাডামের একটা মেসেজ দেখলাম, গুড মর্নিং। ও, দেখি তাহলে নিচের দিকে হয়তো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের ইয়ে কোথায়, অনির্বাণ স্যার কোথায়? হ্যাঁ ওনারা তো আসার আছে। হ্যাঁ, উনি না এলে শুরু করা যাবে না। হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, দেখি আর কিছুক্ষণ ইয়ে করি, অপেক্ষা করি। কস্তুরী ম্যাডাম জয়েন করেছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ স্যার কোথায় গো? হ্যালো, আমি আছি এখানে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি। আছি। অনির্বাণ স্যার কোথায়? ঠিক আছে, অনির্বাণ দার জন্যই ওয়েট করছি তো আমরা। গুড মর্নিং সবাইকে। অনির্বাণ দা বোধহয় এসে গেছেন। ওই রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম অনির্বাণ দা। হ্যাঁ, আমি তো এসেছি, আমাকে মিউট করে রেখেছিল। ও, দেখছি আমি, দাঁড়াও।
এবার ঠিক আছে স্যার, ঠিক আছে, দাও দেখ। হ্যাঁ 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 শোনা হ্যাঁ যাচ্ছে, ঠিক আছে, ভিডিওটা হ্যাঁ এসছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, দাও আমি সেট আপটা করে নিই, আমি তো ঢুকে গেছি অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আচ্ছা দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শুরু করো কস্তুরী। হ্যাঁ কস্তুরী শুরু করো। এখন আমরা কেউ কথা বলিনি, সাউন্ড এই জন্য আমরা কথা বললে সবাই সাউন্ড শুনতে পাবে। কস্তুরী দিদি, শুরু করতে বলছেন স্যার, শুরু হ্যাঁ কস্তুরী দিদি। আচ্ছা আমাদের এটা তো ইউটিউবেও যাচ্ছে, ইউটিউবেও তো যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ লাইভ হ্যাঁ, স্ট্রিম হচ্ছে তো ইউটিউবে। চেক করিনি, চেক করলে হতো একবার। কি চ্যানেলটা কি? চ্যানেলটা তো দেখিনি স্যার, লিঙ্কটা ছিল। আচ্ছা আমি এখানে দেখছি, পতিত বার্তা। হ্যাঁ স্যার আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি এই গ্রুপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠাও। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কস্তুরী মনে হয় কি ডিসকানেক্ট হয়ে গেল। আমি তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি হুম হুম হুম। আজকের এই বিশেষ ওয়ার্কশপে আমি আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে আমার সাথে আছেন প্রফেসর কল্যাণ সান্যাল, শ্রীমতী কস্তুরী সিনহা এবং মনোজিৎ গড়াই। তো আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বিশেষ কারণে, যে আমরা একটু ডেভিয়েট করছি আমাদের গত বছর পর্যন্ত যে ভাবে ডিসার্টেশন করতাম বা করানো হতো আমাদের স্টুডেন্টদের, যেহেতু এখন একটা ডিস্টারবেন্সের মধ্যে আমরা আছি, প্রত্যেকেই বাড়ির মধ্যেই রয়েছি, মুভমেন্ট আমাদের রেস্ট্রিক্টেড, সেই জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি ডিসার্টেশনের জন্য। ইন দ্য মিন টাইম আমাদের পরীক্ষার রুটিন বেরিয়ে গেছে, বিশেষ করে যারা এক্সিট অর্থাৎ পার্ট 2 আছো তাদের জন্য বলি, আমাদের টাইমটা খুবই সংক্ষিপ্ত। আমাদের অ্যাজ পার নোটিফিকেশন 1 অক্টোবর থেকে 18 অক্টোবর পরীক্ষা হবে, এবং আমরা সেইভাবেই একটা ডেট ফিক্স করেছি, যে ডেটের মধ্যে সবাইকেই বলবো তৈরি করে রাখতে এই ডিসার্টেশন রিপোর্টটা, যাতে করে আমাদের যখনই নোটিফিকেশন হবে ডিসার্টেশন এবং ভাইবার, তখনই আমরা চেয়ে নেব। আমরা খুব সম্ভবত 2/11 একটা ডেট দেওয়া আছে ডিসার্টেশনের জন্য, যে 2/11-র মধ্যে সবাইকে তৈরি করে রাখতে হবে এই ডিসার্টেশন রিপোর্ট, এবং বাঁধিয়ে রাখতে হবে, এবং সফট কপি সিডিতে তৈরি করে রাখতে হবে। এবং আমরা কিভাবে নেব, কি মডালিটিসে ইভ্যালুয়েশন হবে, সেটা আমরা পরবর্তীকালে জানিয়ে দেব থ্রু নোটিফিকেশন। এখন আমরা যে জন্য এই প্রোগ্রামটা করছি, সেটার মূল কারণ হচ্ছে হাউ টু কন্ডাক্ট দ্য ডিসার্টেশন। কারণ আগের বছর পর্যন্ত আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় গিয়েছে, ডেটা কালেক্ট করেছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়েছে, কারণ একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় ডিসার্টেশন তৈরি করতে গেলে, সেখানে অনেকগুলো স্টেপ আছে, একটা অবজেক্টিভ থাকবে, সেই অবজেক্টিভ ধরে ধরে আমাকে কনক্লুশনে পৌঁছতে হয়, এবং সেই কনক্লুশনে পৌঁছানোর আগে যে প্রসেসগুলো আমাদের ফলো করতে হয় সেগুলো এবারে আমরা করতে পারবো না। যেমন আমি ফিল্ডে যেতে পারবো না, আমি প্রাইমারি ডেটা কালেক্ট করতে পারবো না, তাহলে তার অল্টারনেটিভ কি হবে? তার জন্যই এই আজকের এই ওয়ার্কশপ। আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, ইন্টারনাল ফ্যাকাল্টি মেম্বার আমাদের যারা 3 জন আছে, প্রত্যেকেই ইন্টারনাল ফ্যাকাল্টি। এইবার আমরা অন্য যে সমস্ত গাইডের লিস্ট আছে, গাইডের লিস্ট অনুযায়ী যে 100-200 জনের নাম আছে, তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে বারণ করব, কারণ তারাও আমাদের স্টুডেন্টদের অ্যালাউ করবে না তাদের বাড়িতে যেতে বা তাদের মিট করতে, এমনই পরিস্থিতি। সেই জন্য এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে, যে আমাদের যারা ইন্টারনাল ফ্যাকাল্টি তারাই বিভিন্ন যে জোন আছে সেই জোন ভিত্তিক স্টুডেন্টদের গাইড করে দেবে। কীরকম গাইড হবে, গাইডেন্সটা কীরকম হবে, হাউ টু রাইট দ্য ডিসার্টেশন ফর দিস পার্টিকুলার ব্যাচ। এই ব্যাচের জন্যই কিন্তু এটা হচ্ছে।
পরের বছর আবার কিন্তু সেই আগের নিয়মে আমরা ফিরে যাব, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তো এইবারে যারা পরীক্ষা দিচ্ছে বা যারা ইচ্ছুক অ্যাপিয়ার হতে, তাদের জন্য এই ডিসার্টেশন তৈরি করাটা মাস্ট। এবং এই ডিসার্টেশনের গাইডেন্সের জন্য কোনো সিগনেচার লাগবে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকবার এটা কম্পালসারি করি যে প্রত্যেকটি ডিসার্টেশনে যার তত্ত্বাবধানে হলো তার একটা সিগনেচার লাগবে, তিনি স্যাটিসফাইড কিনা। এইবার সেখান থেকে আমরা কিছুটা পরিবর্তন করেছি, যেটা ওই গাইডের সিগনেচারের পরিবর্তে আমরা যেটা কম্পালসারি চাইছি সেটা হচ্ছে এই ওয়ার্কশপের একটা পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটের প্রিন্ট নিয়ে ডিসার্টেশনের সাথে এনক্লোজ করতে হবে। এই সার্টিফিকেট যদি না থাকে তাহলে সেই ডিসার্টেশন গ্রাহ্য হবে না। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং আমাদের যারা ইন্টারনাল ফ্যাকাল্টি আছেন, মিস্টার সান্যাল, মনোজিৎ এবং কস্তুরী, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব তারা যেন এটা বারবার বলে দেয় যে এই যে সার্টিফিকেট, এই পার্টিসিপেশন সার্টিফিকেট, সেটা আমাদের এই ডিসার্টেশনে দিতে হবে। এবং ডিসার্টেশনের লেন্থ কি হবে সেগুলোও সব বলা আছে, 1500 থেকে 2000 ওয়ার্ড। কারণ খুব বেশি আমরা চাইছি না, আমরা চাইছি আমাদের স্টুডেন্টরা জানে কিনা ব্যাপারটা। কারণ তারা যখন এমপ্লয়ারের কাছে যাবে তাদেরকে তো উত্তর দিতে হবে। তারা জিজ্ঞেস করো তুমি কি করেছো ডিসার্টেশন, কিভাবে লিখতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়। ডিসার্টেশন ইজ নাথিং বাট রিপোর্ট একটা কিভাবে লিখতে হয়। কারণ যারা আমাদের সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট, তারা তো ফিল্ডে যে কাজ করবে, তাদেরকে রিপোর্ট দিতে হবে, প্রজেক্ট আনার জন্য রিপোর্ট লিখতে হয়। হ্যাঁ, তাহলে এইগুলো শেখানো হবে আমাদের এই 1 মাসের মধ্যে। এবং এইটা আমরা একটা জোন ভিত্তিক লিস্ট বানিয়েছি। আমাদের যারা 3 জন ফ্যাকাল্টি আছেন তারা আমাদের প্রত্যেক স্টুডেন্টকে গাইড করবেন যারা যে রিজিয়নে আছে। আমাদের 3টে রিজিয়ন সাধারণত আমরা ভাগ করেছি, একটা দুর্গাপুর, একটা হচ্ছে জলপাইগুড়ি, কল্যাণী, আরেকটা যেগুলো রিমেনিং সেন্টার, এই 3টের মধ্যে যেগুলো আসছে না সেগুলো চলে যাবে হেডকোয়ার্টার্সের আন্ডারে। হেডকোয়ার্টার্স এবং কল্যাণী এই দুটোকে হ্যান্ডেল করবে আমাদের কস্তুরী সিনহা ঘোষ, জলপাইগুড়ি হ্যান্ডেল করবে আমাদের মনোজিৎ, আর দুর্গাপুরের যারা আছো তাদেরকে গাইড করবেন আমাদের কল্যাণবাবু। তাহলে এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। আরেকটা আমি বলছি যে বারবার আমরা সমস্যার মধ্যে পড়ছি, শুধু আমরা নয়, আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে নয়, আমাদের ছাত্রছাত্রীরাও খুব সমস্যার মধ্যে পড়ছে। এইবারে বিশেষ করে যারা পরীক্ষা দিয়ে তারা ভুক্তভোগী আছে, ব্যাপারটা ঘটছে, রিপোর্টেড এগেনস্ট হয়ে যাচ্ছে। এইটাকে কি করে অ্যাভয়েড করা যায়, এটা আমি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হেড হিসেবে আমি বলছি, এইটা আমাদের একটা সমস্যার জায়গা যে প্রত্যেকবারে এটা হচ্ছে। কেন হবে? কারণ একটাই, যে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে অনেক সময় মিসগাইড করা হচ্ছে, অথবা তারা ঠিকমতো তথ্য পাচ্ছে না। কিরকম তথ্য? যে রিপোর্ট একই হয়ে যাচ্ছে, হুবহু এক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্সামিনের, কারণ এটা তো একজন ইন্টারনাল ক্যান্ডিডেট, ইন্টারনাল ফ্যাকাল্টি দেখছেন, এটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আমাদের এতগুলো প্রজেক্ট রিপোর্ট আসছে, ডিসার্টেশন আসছে, সেই ডিসার্টেশন রিপোর্টগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ইভ্যালুয়েশন হচ্ছে। এবং সেখানে যদি এক্সামিনার দেখেন 10টা খাতা পরপর এক হয়ে যাচ্ছে, 10টা রিপোর্ট এক হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড এগেইনস্ট করা ছাড়া উপায় নেই। এখানে স্টুডেন্টরা তো টাকারাই করে তো লাভ হবে না। এখানে এক হবে কেন? আমি সাইবার ক্যাফেতে গেলাম, প্রিন্ট করে নিয়ে জমা দিয়ে দিলাম, আমরাও তো এখানে আছি। ইট ইজ নট অ্যালাউড। স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে। এটা যদি আবার আমরা দেখি, আবার ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের বলবো, বি কশাস। ডেটা এক হতে পারে, কিন্তু ডেটার ইন্টারপ্রিটেশনটা তো আলাদা হবে। আমি ফিল্ডে গেলাম, আমি কোথাও একটা জায়গায় গেলাম, আমি প্রাইমারি ডেটা কালেক্ট, এবারে আমি প্রাইমারি ডেটা করাচ্ছি, আমি সেকেন্ডারি ডেটা নিয়ে যদি কাজ করি, একটা অর্গানাইজেশনে আমি সেকেন্ডারি ডেটা নিচ্ছি, তাহলে সেই যে ডেটা মে বি সেম, কারণ ডেটার সোর্সটা একই, কিন্তু সেই ডেটার ইন্টারপ্রিটেশনটা আমার মাথা থেকে একরকম বেরোবে, এক্সের মাথা থেকে একরকম বেরোবে, তার চিন্তা ভাবনা আলাদা। সেখানে আমাদের দেখা যাচ্ছে সমস্ত রিপোর্টগুলো এক হয়ে যাচ্ছে। তার মানে কি? কপি হচ্ছে। কপি হলে যা নিয়ম ইউনিভার্সিটি, সেটাই হচ্ছে, করে দেওয়া হচ্ছে। পরে কান্নাকাটি করছে আমাদের ছেলেমেয়েরা, কেন করা হলো, কেন এরকম। অথচ তারা এটা 5000 6000 টাকা দিয়ে কিনে করছে। নিজেরা করো, এখানে কোনো অর্থ ব্যাপার নেই। নিজেরা করো, আমাদের স্যারেরা যারা আছেন তাদের কাছে কাজ করো। টাকাও যাচ্ছে, সময় যাচ্ছে, লাভ কিছু হচ্ছে না। কারণ যখন এখানে আসছে, আমাদের স্টুডেন্টরা বিভিন্ন প্রান্তে বসে, সে ভাবছে আমারটাই একটাই যাচ্ছে, ইউনিক যাচ্ছে, কিন্তু আমার সোর্স হয়তো একটা, একজন গাইড সে বিভিন্ন জায়গায় গাইড করাচ্ছে, তার একটা কপি তৈরি করে রেখেছে, মাস্টার কপি, সেটাই কপি করে দেওয়া হচ্ছে। ইভেন জেরক্স কপি আসছে, জেরক্স কপিও নেওয়া হবে না, নিজেকে লিখতে হবে।
নিজেকে তৈরি করতে হবে এই রিপোর্টগুলো, তবেই নাম্বার আসবে, আর না হলে আরে হয়ে যাবে। স্পেসিফিক্যালি আমি বলছি, এটা কোনো সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যায় না, এবং কোনো অ্যাপ্লিকেশনও গ্রাহ্য হবে না। কেন স্যার আমারটা আরে হলো, আমি তো নিজে করেছি। তা নিজে করার নমুনা তো আমরা দেখতেই পাচ্ছি যে 10টা 12টা রিপোর্ট এক হয়ে যাচ্ছে, তার ডেটা এক, তার ছবি এক, তার ইন্টারপ্রিটেশন এক, এটা কখনো হতে পারে না। তাহলে এইগুলো আমি সবাইকেই বলবো ভালো করে দেখতে, একটু সজাগ থাকতে, কারণ এর বাইরে অনেক ধরনের লোক আছে যারা এই ধরনের ডিসার্টেশন বিক্রি করে, এবং তার পানিশমেন্টটা কে পাচ্ছে? সে তো লাভের গুড় খেয়ে চলে গেল, কিন্তু পানিশমেন্টটা কে পাচ্ছে? আমাদের স্টুডেন্টরা পাচ্ছে। আমরা তো কার কাছ থেকে কিনেছে, কোন স্যার দিয়েছে আমরা তো দেখতে যাব না, আমরা দেখছি যে আমাদের এই এক্স স্টুডেন্ট, ওয়াই স্টুডেন্ট, জেড স্টুডেন্ট সব এক। তাহলে এক্স ওয়াই জেড সবাই আরে হয়ে যাচ্ছে, পরে কান্নাকাটি করে তো লাভ নেই। তাহলে এটা মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলি, এটা হ্যান্ড রিটেন কোনো ডিসার্টেশন আমাদের নেওয়া হবে না। হ্যান্ড রিটেন, এটা টাইপ, ইট শুড বি টাইপ। এটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, কিন্তু এটা আমাদের টাইপড হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তাহলে এইখানে এই বিশেষ বিষয়গুলো ধ্যান দেওয়া প্রয়োজন বলে মনে করি, কারণ পরবর্তীকালে আমাদের বিভিন্ন ধরনের চিঠি আসে, ছেলেরাই দেয়, আমাদের স্টুডেন্ট দেয়, ইভেন টিচাররাও দেয় যে আমরা নিজেরা করিয়েছি। তার নমুনা তো আমরা আমরা তখন দেখিয়ে দিই, এই যে আপনার কাজের নমুনা। ঠিক আছে, এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে বললাম, এই সমস্যাগুলো আমরা ফেস করছি এবং তার ফল ভুগতে হচ্ছে আমাদের স্টুডেন্টদের। এটা এমন কিছুই না, একটা প্রজেক্ট বানাতে গেলে কোনো ব্যাপারই না, নিজেরাই করতে হবে এটা, তবে তো কাজটা শিখতে পারবে। আমার বারবার অনুরোধ থাকবে সবার কাছে যে নিজেরা করো, নিজেরা করলে কাজটা শিখতে পারবে। যারা ফিল্ডে কাজ করে, যারা এনজিওতে কাজ, তারা তো বাজিয়ে নেবে যে আমি যাকে নিচ্ছি সে একটা প্রজেক্ট লিখতে পারবে কিনা। আমি ফরেন থেকে টাকা আনবো, ফাইন্যান্স জোগাড় করবো, তার জন্য একটা প্রজেক্ট নিতে হবে, লিখতে হবে, প্রপোজাল লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে? তখন সে তো তোমরা তো কিনে দিয়েছো, তোমরা জানোই না কি তার কম্পোনেন্ট গুলো কি কি, তাহলে চাকরি পাবে না। তাহলে এইগুলো মাথায় রাখা দরকার যে আমি কাজটা শিখবো, আমি নিজে হাতে করব, এবং আমাদের ফ্যাকাল্টিরা খুবই জেনারাস টু হেল্প। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কাছে স্টুডেন্টরা আসে না। আমরা তো রেডি আছি হেল্প করার জন্য, আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তারা রেডি টু হেল্প ইউ। তো সেই সুযোগগুলো নিতে হবে। আমি আর বিশেষ কিছু বলছি না, কারণ কন্টেন্ট কিভাবে ডেভেলপড হবে, প্রসিডিওর কি হবে, কারণ সময় খুব স্বল্প, আমাদের সেকেন্ডারি ডেটার উপরেই ডিপেন্ড করতে হবে। কেউ প্রাইমারি ডেটা কালেক্ট করতে পারে, কিন্তু ডিপেন্ডিং অন দ্য লোকাল সিচুয়েশন। আমরা নিষেধ করছি না, কিন্তু আমরা কাগজে কলমে কোথাও বলবো না ইট ইজ অফলাইন, কারণ আমাদের উপরে সরকারি এবং ইউসির ডাইরেক্টিভস আছে যে আমরা অফলাইনে এখন কিছু করতে পারবো না। ওই জন্য আমরা কোথাও অফলাইনের কথা বলিনি যে তোমরা ভিজিট করো অমুক জায়গায়, তোমরা কালেক্ট করো ডেটা, স্টাডি সেন্টারে গিয়ে যাও, এই আমরা বলছি না। আমরা কাগজে কলমে কখনোই বলবো না তোমরা অফলাইনে করো, কিন্তু তোমরা যদি তোমাদের লোকাল সিচুয়েশন অনুযায়ী দেখো যে না সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, তোমরা ইউ ক্যান ভিজিট দ্য এনজিও, ইউ ক্যান ভিজিট দ্য ইনস্টিটিউশন, ইউ ক্যান ভিজিট দ্য অর্গানাইজেশন, ইউ ক্যান ডু দ্যাট। এখানে আমার কিছু বলা নেই। তুমি সেক্ষেত্রে প্রাইমারি ডেটা করো, করে তোমরা তোমাদের কাজ দাও অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য ফ্যাকাল্টি, তাহলে খুবই ভালো কাজ হয়। সেকেন্ডারি ডেটা, কারণ আমরা জানি সেকেন্ডারি ডেটার উপরেও কাজ করা যায়, আবার প্রাইমারি ডেটার উপরেও কাজ করা যায়। এখন যেহেতু আমরা সেকেন্ডারি ডেটা অনলাইন যখন বলছি, আমরা সেকেন্ডারি ডেটাকেও করতে পারি, ডিপেন্ড করতে পারি, অথবা আমরা প্রাইমারি ডেটাও কালেক্ট করতে পারি অনলাইন থ্রু ইন্টারভিউ, থ্রু কোশ্চেনের। একটা কোশ্চেনের বানালাম, সেই কোশ্চেনেরটা আমি টার্গেট গ্রুপকে পাঠিয়ে দিলাম, সেই টার্গেট গ্রুপদের কাছ থেকে যদি আমরা পেয়ে যাই একটা নির্দিষ্ট দিনে, তাহলে সেই ডেটাটা তো প্রাইমারি ডেটা, কারণ আমি তো থ্রু ইন্টারভিউ আর থ্রু কোশ্চেনের ডাইরেক্ট কালেক্ট করছি ফ্রম ফিল্ড। তাহলে সেইটাকেও ইন্টারপ্রিট করে প্রজেক্টগুলো করা যায়। তাহলে এইটুকু আমি বলবো। আমি আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, কল্যাণবাবু বা কস্তুরী ম্যাডাম বা মনোজিৎ স্যার, তারা আরো ভালোভাবে বলতে পারবে এই বিষয়গুলো, যে কিভাবে এগোবে এবং কিভাবে ডেটা কালেক্ট করে সেটাকে ইন্টারপ্রেট করে কিভাবে রিটার্ন করবে। এই তিনটে পার্ট খুব ইম্পর্টেন্ট এবারে, এবং সার্টিফিকেটটা কম্পালসারিলি অ্যাড করতে হবে। এইটুকু বলে আমি শেষ করছি। আর যদি কারো কোনো বক্তব্য থাকে আমি শুনবো, আমি আছি। থ্যাংক ইউ। হ্যাঁ কস্তুরী, আছি। হ্যাঁ 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 আমি শেষ করি, এবার বলো যে হ্যাঁ। আমার আচ্ছা, ঠিক আছে, আর আমার কিছু বাদ audible গেল? তো? হ্যাঁ হ্যাঁ, কিছু বাদ গেল? আচ্ছা, আমরা তো আছি, মানে এখন মানে যেটা উঠে আসবে সেটা তো আমরা মানে কেটার করে দেব। ওটা বন্ধ করি তো হচ্ছে। হ্যাঁ 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 আচ্ছা, আমি কি আমার পার্টটা শুরু করব?
হ্যাঁ, চ্যাট বক্সটা একটু ফলো করবে, আমি হয়তো থাকবো না, আচ্ছা, ঠিক বেরিয়ে আছে। যাবো। চ্যাট আচ্ছা, বক্সে অনেকে গুড না, মর্নিং সবাইকে বলি। আমাদের মানে শুনলাম আজকে কি মানে মানে আমাদের অনির্বাণ স্যার কি বললেন তোমরা মন দিয়ে আশা করি শুনলে। তো আমি যেটা আমি এখন মূলত আমি কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে তোমরা যদিও মানে বিগত 4-5টা ক্লাসেস তোমরা ডিসার্টেশন নিয়ে করেছো, তো আমি সেইটাকেই আমি একবার ঝালিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। তো বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এবার যেমন আমাদের স্যার বললেনই আমরা এবারে কনসেন্ট্রেট করছি মোর অন সেকেন্ডারি ডেটা রাদার দ্যান প্রাইমারি ডেটা, কারণ এই প্যান্ডেমিকটাকে মাথায় রেখেই আমরা এই ধরনের একটা মানে ডিসিশন নিয়েছি যে উই উইল গো ফর সেকেন্ডারি ডেটা because your security is more important to us, you are more important to us, so তোমাদের সেফটিটাকে মাথায় রেখে আমরা সেকেন্ডারি ডেটারে কনসেন্ট্রেট করতে মানে তোমাদেরকে we would rather ask you to go for secondary data, but এরকম অনেকেই আছো যাদের যেরকম সম্ভব হচ্ছে যারা obviously you can go for primary data, আর অনেকেই করেও ফেলেছো। Anyway, I would rather start with the various steps that you are supposed to take up for your dissertation, for writing dissertation লেখার জন্য যে স্টেপস গুলো আছে সেটা আমরা ডিসকাস করেছি, কিন্তু আবার বলে দিচ্ছি your dissertation should comprise of introduction, objective of the study, মানে introduction মানে মানে তুমি যেটা ভূমিকা যেটা বলে সেটা, objective of the study অথবা যেটাকে আমরা বলি গবেষণার উদ্দেশ্য, rationale of the study মানে যৌক্তিকতা, তুমি কেন ওই পার্টিকুলার টপিকটা নিয়েছো সেটার যুক্তিটা দেবে, রিভিউ অফ লিটারেচারটা যেন ভালো করে তোমরা করো, রিভিউ অফ লিটারেচার মানে সাহিত্যের পর্যালোচনা, এটা থাকবে তার সাথে। এবার মেথোডোলজি, এবার মেথোডোলজিতেই আসি, যে যেটা নিচ্ছ ধরো ইন কেস যদি কেউ সেকেন্ডারি ডেটা যদি কেউ কাজ করছো তো ইয়েস তোমার রিভিউ অফ লিটারেচারটা যেটা করছো সেটাই বেসিক্যালি তোমার সেকেন্ডারি ডেটা কাজটা করে দিচ্ছে। তোমার ওই সেকেন্ডারি ডেটাতে তুমি শুধু লিখছো যে তুমি কি কি ধরনের বই পড়েছো, কি কি ধরনের রিপোর্ট পড়েছো, কোথা থেকে কোনো যদি তুমি ওয়েবিনার শুনে থাকো, হ্যাঁ এখানে এইগুলো দেবো আমরা যে তুমি বিভিন্ন ওয়েবিনার্স গুলো এখন শোনো, বিভিন্ন পেপার কাটস গুলো তোমরা রাখো, বাট হ্যাজ টু বি অ্যান অথেন্টিক সোর্স। এটা তোমরা মনে রাখবে যে মানে এইটা যেন পুরো অথেন্টিক সোর্স থেকে তুমি ডেটা গুলো কালেক্ট করছো, তো সেইগুলো তোমার সেকেন্ডারি ডেটা হিসেবে চলে যাবে। তার সাথে তোমার মানে রিপোর্টস ন্যাশনাল, ধরো তোমার কোনো গভর্নমেন্ট রিপোর্টস হলো, এইগুলো তোমরা দিতে পারো। আর অনেক সময় কোনো অ্যানুয়াল রিপোর্ট অফ এনজিওস, সেইগুলো মানে ওই এনজিও কোনো 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 বিষয়, ধরো উইমেন অ্যান্ড চাইল্ডের উপরে কোনো স্কিমের উপরে করছে, তো ওদের অ্যানুয়াল রিপোর্টে সেইগুলো মেনশন আছে, কিংবা ওই ওদের কোনো ডকুমেন্টেড আছে, তুমি যদি সেটা পেতে পারো তাহলে তুমি ইউ ক্যান অলসো ইউজ দোজ রিপোর্টস। তো এইভাবে তোমরা সেকেন্ডারি রিপোর্টস গুলো, সেকেন্ডারি ডেটা গুলো এইভাবে এই জায়গাগুলো থেকে করতে পারো। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, সেকেন্ডারি রিপোর্ট তোমরা কোথা থেকে পেতে পারো, জার্নালস, আর্টিকেলস, কোনো বই, ওয়েবসাইট থেকে করলে ও প্রপার যে তোমার ওয়েব অ্যাড্রেস গুলো দিয়ে দেবে। এর সাথে সাথে তোমরা যে বিভিন্ন ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করছো সেখানে, এবং তার সাথে বিভিন্ন রিপোর্টস, গভর্নমেন্ট রিপোর্টস অর রিপোর্টস ফ্রম এনি এনজিও, এই ধরনের যে রিপোর্ট আছে এখান থেকে যদি তোমরা কোনো তথ্য জোগাড় করছো সেইগুলো তোমার সেকেন্ডারি রিপোর্টস হিসেবে আমরা নেব, আর সেটাতে যেন তোমরা উল্লেখ থাকে। তো এটা আবার অনেকে যেহেতু আমরা কন্টেন্ট শেখাইনি, বিকজ আমরা জানতামই না যে এই ধরনের প্যান্ডেমিক আসতে পারে, আর এই কন্টেন্ট অ্যানালিসিস করতে গেলেও করা যেতে পারে, বাট এই সময় কন্টেন্ট অ্যানালিসিস না করে তোমরা শুধু সেকেন্ডারি ডেটার উপরেই জোর দিয়ে করো। আর এই তো হলো সেকেন্ডারি ডেটা যারা করছো। আর যারা প্রাইমারি ডেটা, এটা আমি পুরো মেথোডোলজি 3rd চ্যাপ্টারের কথা বলছি। আচ্ছা, যারা প্রাইমারি ডেটার উপরে কাজ করতে চাইছো
এটাতে তোমরা, আমি সাজেস্ট করব যদি তোমাদের খুব ইচ্ছে করে যে না আমি একটুখানি ফিল্ড ভিজিট করি, ফিল্ডের থেকে কিছু ডেটা কালেক্ট করি, দেন ইউ ক্যান গো ফর কেস স্টাডি, মানে কোয়ালিটেটিভ স্টাডি করো। তুমি 5টা কেস নিয়ে নাও, 5টা কেস তো তুমি ওভার টেলিফোন তুমি নিতে পারো। ওভার টেলিফোন ইউ ক্যান টেক ফুল ডিসকাশন, ইউ ক্যান হ্যাভ ডিসকাশন উইথ ইউর সাবজেক্ট। একটা ইনডেপথ ইন্টারভিউ নিতে পারো ওভার ফোন। ওর তোমার মনে হয় যে অনেকে তারা বা তোমার আশেপাশে যারা মৎস্যজীবী ওদের সাথে পুরোপুরি নির্ভর করে। এমনও অনেক আছো যারা প্যান্ডেমিকের আগে তোমরা ডেটা কালেকশন তোমাদের কাজ হয়ে গেছে, তোমরা অনেকেই অ্যাপ্রোচ করেছো যে ম্যাডাম আমার কিন্তু ডেটা কালেকশনের কাজ হয়ে গেছিল। তো অ্যানালিসিস করে টেবিল বানিয়ে ওটা করতে পারবে। স্যাম্পল সাইজ কস্তুরী, তুমি কি ডিসকানেক্ট হয়ে গেলে? হ্যালো হ্যালো মনোজিৎ, তুমি কন্টিনিউ করো। আচ্ছা ও মনে ডিসকানেক্টেড হয়ে গেল। এটাই প্রবলেম, আমাদের কানেকশনের কানেক্টিভিটির প্রবলেম আছে। আচ্ছা আমি বলে নিই একটু, 2019 এটা তো আমরা কাদের করছি, 2018 ব্যাচের জন্য করছি, এটা মাথায় রাখতে হবে। 2018 ব্যাচ ডিসার্টেশন পার্ট 2 তে 2018 এবং প্রায়র যাদের 2018 আগের যাদের ডিসার্টেশন কমপ্লিট হয়নি তারাও এই সময় এই ফর্ম ফিল আপ করবে এবং ডিসার্টেশন জমা দেবে, এবং তাদের ক্ষেত্রেও এই সার্টিফিকেটটা কম্পালসারি, এটা বলে দিও। 2018 এবং তার আগে অর্থাৎ 2018 পর্যন্ত যারা ভ্যালিড স্টুডেন্ট তারা ডিসার্টেশন জমা দিতে পারবে এবং তার সাথে এই সার্টিফিকেটটা দেবে, পার্টিসিপেশন সার্টিফিকেট। তাদের ক্ষেত্রে এইবার যারা জমা দেবে ডিসার্টেশন তাদের জন্য গাইডের সই বাধ্যতামূলক নয়। ঠিক আছে মনোজিৎ? হ্যাঁ তুমি কন্টিনিউ করো। মনে হচ্ছে কস্তুরী ডিসকানেক্টেড হয়েছে। ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আমরা তাহলে কন্টিনিউ। I'm here, আমি আছি। ও তোমার সারাস পাওয়া হ্যালো, আচ্ছা বলো। হ্যাঁ বলো কস্তুরী বলো। তোমার হেডফোনটা একটু কাছে নাও, তোমার ভয়েস ব্রেক হচ্ছে। হ্যাঁ কস্তুরী শুনতে পাচ্ছি, বলো। কস্তুরী তোমার মাইক্রোফোনটা হ্যাঁ ভয়েস ব্রেক এই তো বলছি। ভয়েস ব্রেক হচ্ছে, তুমি একটু রিসেট করে নাও মাইক্রোফোন। আচ্ছা ঠিক আছে চলো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা তো যেখানে ছিলাম আর কি, আমরা বেসিক্যালি মেথোডোলজি, আমরা মেথোডোলজি জায়গাটাতে ছিলাম। তো আমি সেটাই বলছি, সেকেন্ডারি ডেটা যখন আমরা কালেক্ট করছি, আমরা যখন মেথোডোলজি করছি তখন সেকেন্ডারি ডেটা যখন করছি, তো সেটা তো বললাম যে কি কোথা থেকে লিখছি, কোন রিপোর্টটা কোথা থেকে আমরা পেয়েছি সেটা লিখছি। এবং যারা প্রাইমারি ডেটা করছো, বি ভেরি শিওর যে তোমরা বেরোতে পারবে তখনই নেবে, বিকজ মানে পুরো তোমাদের উইথ প্রোটেকশন যদি যাচ্ছ, উইথ ফুল মাস্ক এন্ড স্যানিটেশন, মানে স্যানিটাইজার ক্যারি করে যখন তোমরা যাচ্ছ, বাট আমরা কখনোই প্রেশারাইজ করছি না যে তোমাদের যেতে হবে। বাট ইফ ইউ ক্যান, আমি বারে বারে বলে দিচ্ছি, তাহলে তোমরা কেস স্টাডি, 5টা কেস স্টাডি নিয়ে ফিল ইন ডেপথ কেস স্টাডি করে ওটাকে অ্যানালাইজ করতে পারো। অথবা যদি তোমরা প্রাইমারি ডেটা তে তোমরা যদি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করতে চাও, তো জাস্ট 30 মতন স্যাম্পল সাইজ নিতে পারো এন্ড একটা স্যাম্পলিং টেকনিক। আর এখন কি হয়েছে বলতো, সবাই মোটামুটি পারপাসিভ স্যাম্পলিংই করবে, বিকজ কোনো একটা রকমের কেস নিয়ে, মানে একটা রকমের প্রবলেম নিয়েই তো হয়তো করবে। তো পারপাসিভ স্যাম্পলিংটাই যা দেখছি তোমাদের যারা ডিসকাস করেছো, র্যান্ডম স্যাম্পলিং তো নিশ্চয় থাকে, আর অনেকেই স্নোবলিং স্যাম্পলিং দিয়েও কাজ করছে।
তো যেমন একজন আমি স্টুডেন্ট যেমন বলছিল যে কোভিড অ্যাফেক্টেড মানে কোভিড মানে সে উইনার আর কি, সে তার উপরে কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে সে স্নোবল স্যাম্পলিং করবে। মানে স্নোবল স্যাম্পলিং বলতে কি বলি, সে বলে দিল যে আমি ওর সাথেও কথা বলেছি, ওরও কিন্তু মতন প্রবলেম হয়েছে। তো সে আমরা ওখানে তো এইভাবে স্নোবলিং টেকনিকেও তোমরা এগুলো এনিওয়ে সেটা তো তোমার সুপারভাইজারের সাথে যখন কথা বলবে সেটা হবে। মানে স্যাম্পলিং কি স্যাম্পলিং টেকনিক করবে ডিপেন্ডস অন ইয়োর টপিক, তোমার টপিক অনুযায়ী তোমরা স্যাম্পলিং টেকনিকটা করবে। বাট আমি এটাই আমাদের মানে বলবো যে 30 বেশি স্যাম্পল সাইজ করো না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর অনেক সময় এটা টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে সেটা তো মনোজিৎ স্যার বলবে, যে এখন যদি এদিক ওদিক না গিয়ে তোমরা যদি গুগল ফর্ম তৈরি করে পাঠাতে পারো, তো সেইভাবেও তোমরা মানে মানে কোশ্চেনের তৈরি করে তোমরা পাঠাতে পারো। অনেক অনেক যাদের সাথে তোমাদের জানাশোনা আছে সেরকম আছে, তুমি সেখানেও পাঠিয়ে সেখান থেকেও তোমরা ফিল আপ ফর্ম রেসপন্ডেন্টস এর কাছ থেকে ফিল আপ করে নিতে পারো। এই গেল তোমার কাজ। তারপরে তোমার মেথোডোলজির পরে তোমার আসছে ডেটা অ্যানালিসিস পার্ট। এটা আর আবার বলে দিচ্ছি যে কোনো ডেটা যতক্ষণ না এনি ডেটা উইচ ইজ নট অ্যানালাইজড রিমেইনস আ র ডেটা। ঠিক আছে, তো যদি মনে করো কেস স্টাডি নিয়ে নিলাম তো আমার কাজ শেষ হলো না, কেস স্টাডি নেওয়ার পরেও তার যেন অ্যানালিসিসটা থাকে, মানে তোমার মন্তব্যগুলো থাকে, তুমি নিজের অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার তুমি ওই প্রবলেমটাকে কিভাবে অ্যানালাইজ করছো সেই জায়গাটা যেন থাকে। ইনফ্যাক্ট টেবলস এর তলায় অনেকে কি করছো, টেবলস করছো সেটা পার্সেন্টেজে বের করে দিচ্ছ, কিন্তু টেবিলের নিচে তুমি ওই টেবিলটাকে তোমরা বোঝাচ্ছ না, সেটা যেন না হয়, টেবলস গুলোকে যেন বোঝানো হয়, সেই একটা জায়গা গেল। আর তারপরে তোমার এই করার পরে তোমার এটা অ্যানালিসিস ফোর্থ চ্যাপ্টার। ফিফথ চ্যাপ্টার হচ্ছে তোমার ফাইনাল ফাইন্ডিংস, মানে অবজেক্টিভটাকে মাথায় রেখে তো তোমরা তৈরি করবে, অবজেক্টিভসটাকে মাথায় রেখে কোয়েশ্চেনিয়ার তৈরি হবে, সেটাকেই মাথায় রেখে তোমার হবে। এটা করার পর তুমি কি পেলে সেটা তোমার ফাইনাল মানে মেজর ফাইন্ডিংস এই পোর্শনটাতে যাবে, চ্যাপ্টার 5। আর চ্যাপ্টার 6 এ যাচ্ছে তোমার হোয়াট আর ইউর রেকমেন্ডেশন অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, এন্ড ফাইনালি কনক্লুশন। সো হোয়াট উই আর, তাহলে আমাদের কি কি যাচ্ছে, ইন্ট্রোডাকশন যাচ্ছে, অবজেক্টিভ অফ স্টাডি, অবজেক্টিভ অফ স্টাডি। আচ্ছা, আরেকটা ব্যাপার, অবজেক্টিভ অফ স্টাডি তোমরা লিখতে একটু ভুল করো, সবাই ভুল করো না, কিছু কিছু লোক ভুল করো, তোমাদের কিছু কিছু বাচ্চারা তোমরা ভুল করে দাও। কি হয়, অবজেক্টিভ অফ দ্য স্টাডি ইজ বেসিক্যালি হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর, মানে তোমার তাহলে মানে সেন্টেন্স গুলো কিরকম থাকে, টু আন্ডারস্ট্যান্ড, টু নো, টু এক্সপ্লোর। যদি বাংলা বলো, এইটি জানা, এটা করে এটা বোঝা, এই অনুসন্ধান করা, এইটা। কিন্তু তোমরা কি করো, অনেক সময় আমি জাস্ট বলে দিচ্ছি, ভুলটা ধরে দিলে তোমরা ঠিক করে লিখতে পারবে। কিন্তু অনেক স্টুডেন্টসরা কি করো, অনেক লার্নার্সরা কি করে দাও, কি ভুলটা কি করে দাও, অবজেক্টিভে করে এই গবেষণাটা দিয়ে আমি মানুষের মধ্যে এই চেতনাটা জাগাতে চাই, কিন্তু দিস ইজ নট অ্যান অ্যাকশন ওরিয়েন্টেড রিসার্চ, অ্যাকশন রিসার্চ নয় এটা। তো এটা তোমার হচ্ছে এক্সপ্লোর করতে চাইছো, কি খুঁজে বার করতে চাইছো, কি জানতে চাইছো, কি অনুধাবন করতে চাইছো। হ্যাঁ, তো এই জায়গাটা, এই সেন্টেন্স, এই ধরনেরই তোমার ফ্রেম যেন থাকে তোমার অবজেক্টিভটা। এই একটা গেল। রেশনাল যা বললাম এটা তো তোমার নিজস্ব ওপিনিয়ন, তুমি কেন ওই এতগুলো টপিক থাকতে তোমরা অফ ইন্টারেস্ট নিশ্চয়ই সবাইকারই আলাদা আলাদা, কেউ ওল্ড এজ নিয়ে কাজ করতে চাও, কেউ ড্রাগশন নিয়ে কাজ করতে চাও, কেউ আবার উইমেন ওরিয়েন্টেড চুজ নিয়ে কাজ করতে চাও, কেউ আবার চাইল্ড ওরিয়েন্টেড কাজ করতে চাও। তো it depends on what is your inclination, তোমার কি বোঝা, তোমার কি ভাল লাগে, কোন টপিকে কাজ করতে তোমার বেশি ইন্টারেস্ট, তো সেইটার উপরে তো নিশ্চয়ই তুমি টপিক সিলেকশন করবে। তো এইটা আচ্ছা, এইভাবে যত ভালো তোমার ইন্ট্রোডাকশনে তুমি যত ভালো স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম তুমি এস্টাবলিশ করবে, তত ভালো তোমার রেশনালটা লেখা হবে। ইন্ট্রোডাকশন তুমি মানে পুরো ব্যাপারটাকে তুলে ধরছো, একটা
পুরো গবেষণার যে এই গবেষণার মানে ধরো কেউ যদি চাইল্ড ট্রাফিকিং নিয়ে কাজ করছো, তো কতটা গভীর, তুমি যতটা পারছো ওখানে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিয়ে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে কতটা ইম্পর্টেন্ট, কতটা কি, কতটা গ্রেভ প্রবলেমটা তোমরা তো যতটা পারো সেখানে এস্টাবলিশ করে দিচ্ছ পার্টে। তো সেটাকে ধরেই যখন দেখা যাচ্ছে যে এত যখন প্রবলেমটা ইন্টেন্সিফাইড আর কিংবা এতটাই গ্রেভ, এতটাই সিরিয়াস, তাই জন্যই আমার মনে হলো যে এইটা আমার যে এই কাজটাকে এই জন্য আমি করতাম। এটা জাস্ট একটা ছকে বেঁধে একটা কাজ কিভাবে করা যেতে পারে সেটা, যার যত ভালো ইন্ট্রোডাকশনে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম লেখা থাকবে তার তত ভালো তোমার রাশনাল অফ দ্য স্টাডিটা তোমরা লিখতে পারবে। আর যার যত ভালো হবে তার অবজেক্টিভটাও, মানে সবই কিন্তু দেখো মেথড, মানে রিসার্চ ইজ অল মানে ইন্টারকানেকশনস, প্রত্যেকটা জিনিস না কানেক্ট করে করে লিখতে পারবে, তার ডিসার্টেশন লেখাটা তার অত ভালো হবে, তার অত ভালো মানে তোমার যে কগনিটিভ পাওয়ার, তোমার যে থিঙ্কিংটা হবে, হাউ ইউ কানেক্ট থিংস। ইন্ট্রোডাকশনের সাথে তোমার অবজেক্টিভের কানেকশন আছে, অবজেক্টিভের সাথে তোমার র্যাশনালের কানেকশন আছে, র্যাশনাল যত এর সবার উপরে হচ্ছে যে যত ভালো রিভিউ অফ লিটারেচার করতে পারবে, যে যত ভালো পড়াশোনা করতে পারবে, মানে সাহিত্যের পর্যালোচনা যার যত ভালো হবে তার তত ভালো ইন্ট্রোডাকশন লেখা হবে। তো এই বুঝতে পারছো, সবই কিন্তু ভীষণ ভাবে ইন্টারকানেক্টেড, যে যার তোমার যত তুমি কমান্ড আনতে পারো, যত বেশি তুমি ওটার উপরে নিজের দক্ষতা আনতে পারবে ওই পার্টিকুলার টপিকটার উপর, তোমার কিন্তু তখন আর তোমাকে এদিক ওদিক থেকে কপি করার কোনো চান্সই নেই, তুমি তোমার হর করে তোমার হাত থেকেই লেখা দেবে, ঠিক আছে? সো ট্রাই টু বি ভেরি নিজের সততা নিজের উপরে, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার সিলেকশন অফ দ্য টপিক। অনেকেই আমি যেমন এতে যে ম্যাম আমি কি মা ও শিশু নিয়ে কাজ করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো, কিন্তু মা ও শিশু নিয়ে একজন মানে তাদের হেলথ নিয়ে কাজ করতে পারি? হ্যাঁ করতে পারো, কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে? একটা ডাক্তারও কিন্তু ওই মা শিশু হেলথ নিয়ে কাজ করতে পারে, একটা নার্সও করতে পারে। আচ্ছা, তো ঠিক সেইভাবে যদি আমি বলি যে তুমি এজ এ সোশ্যাল ওয়ার্কার তুমি এই পার্টিকুলার কি কাজ করবে, সো এই জায়গাটা বলি যে যখনই টপিক সিলেক্ট করবে বি ভেরি ক্লিয়ার যে তুমি এই পার্টিকুলার একটা সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশনটা কিভাবে দিতে পারছো, কতটা বেশি সোশ্যাল ওয়ার্কের অ্যাপ্লিকেশনটা তুমি এখানে পারবে। সো এই জায়গাটা বলি যে যখনই টপিক সিলেক্ট করবে বি ভেরি ক্লিয়ার যে তুমি এই পার্টিকুলার একটা সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশনটা কিভাবে দিতে পারছো, কতটা বেশি সোশ্যাল ওয়ার্কের। হ্যাঁ, তো এই জায়গাটা টু বি ভেরি ক্লিয়ার যে আমি অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার কি ধরনের টপিকটা আমি সিলেক্ট করছি, এই জায়গাগুলো ভীষণ ক্লারিটি রাখবে। আর বি ভেরি শিওর যে তুমি তোমরা যখন মানে এটা দিচ্ছ, সাজেশনস গুলো দিচ্ছ, সেখানে তুমি রোল অফ এনজিও, রোল অফ সোশ্যাল ওয়ার্কার্স, দ্য ভেরিয়াস কাইন্ড অফ স্কিমস অ্যান্ড পলিসিস অ্যাভেলেবল, সেটা কিভাবে কাজে লাগাতে পারো, এই জায়গাটা তো যেই ধরনের কাজ করো না কেন তুমি তার রিলেটেড কোনো আইন থাকে কিংবা যদি কোনো গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড পলিসিস থাকে সেটা যেন তোমরা খুব ভালো করে জানো। সাপোজ যদি কেউ চাইল্ড লেবার নিয়ে কাজ করছো, তা তোমাদের কিন্তু এটা দরকার যে তোমরা চাইল্ড লেবার অ্যাক্টটা সম্বন্ধে যেন তোমরা ভালো করে জানো। আর সেটা বলবো, সেটা শুধুমাত্র চাইল্ড লেবার অ্যাক্ট 86 একটা নয়, রিসেন্ট যেটা 2016 সালে হয়েছে সেইটা। যদি কেউ ডিসেবিলিটি নিয়ে কাজ করতে চাও করো, কিন্তু তাকে পিডব্লিউডি অ্যাক্টটা খুব ভালো করে জানতে হবে। পিডব্লিউডি অ্যাক্ট একটা 95-এ হয়েছে, পিডব্লিউডি অ্যাক্ট আবার 2016-তেও হয়েছে। তো এই যে রিসেন্ট অ্যাক্ট গুলো, রিসেন্ট গভর্নমেন্ট স্কিমস গুলো, এইগুলো যেন তোমরা খুব ভালো করে জানো, বিকজ এইটাই তো দেখবে যে এই অ্যাক্ট আছে কিন্তু আসলে কি হচ্ছে, এই স্কিমস গুলো আছে কিন্তু আসলে কি হচ্ছে। So as a social worker, you should know the policies, you should know the administrative activities which are going on, and accordingly এগুলোকে synchronize করে, এগুলোকে একসাথে মিলিয়ে দেখা যে প্রেজেন্ট সিচুয়েশনটা।
তো এইভাবে আমরা মোটামুটি একটা মানে জায়গা, একটা স্ট্যান্ডার্ড একটা ডিসার্টেশন থাকবে যেখানে সব কথাই যেন তথ্য থাকে। আর একটা কথা, থিওরিটিক্যাল অ্যাসপেক্টস গুলো তোমাকে ইন্ট্রোডাকশনে দিতে হবে। থিওরির ওপরে বেস করে তুমি তোমার ডিসার্টেশনটা তৈরি করছো, বিকজ যেহেতু এখন এটা সেকেন্ডারি ডেটার উপরে আরো বেশি তোমার এখন পড়াশোনার অনেক সুযোগটা থাকবে। জানি একটুখানি মানে মানে ব্যাপারটা একটুখানি হয়ে যাচ্ছে, মানে কম সময়ের মধ্যে করতে হবে, কিন্তু দু এক লাইন তোমাদেরকে, বিকজ এটাতে তাহলে পুরো হবে ডিসার্টেশনটা। ধরো কেউ যদি সেলফ হেল্প গ্রুপ নিয়ে কাজ করছো, তাহলে তোমার এখানে উইমেন এম্পাওয়ারমেন্টের যে থিওরিজ গুলো আছে সেটা দিতে পারো। কেউ যদি জুভেনাইল ডেলিনকুয়েন্ট, যে বাচ্চারা হয়তো এই সময় সময় তারা অনেক সময় তাদের মানে মেন্টাল স্ট্রেসড হয়ে যাচ্ছে, তারা বাড়িতে ভালো করে কথা বলছে না মা বাবার সাথে, তারা এই ধরনের তো কাজ হতে পারে, তখন তার রিলেটেড হয়তো সোশ্যাল কনফ্লিক্টের উপর তোমরা কাজ করতে পারো, সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরি এখানে লাগাতে পারো, কিংবা লেবিং থিওরি। অনেক সময় যে বাচ্চারা জানে বড় দাদা তো এরকম করে, ছোট এই জায়গাতে হচ্ছে, তো এখন দেখবে কোভিড এ বাচ্চাদের উপরে ভীষণ বাজে একটা এফেক্ট হচ্ছে। তো ওই যে you have to know যে what are the different theories, theoretical approaches আমরা কি দিতে পারি। এবং যদি কেউ হেলথ নিয়ে কাজ করতো, বিভিন্ন পাবলিক হেলথ থিওরিজ নিয়ে যেগুলো আছে সেগুলো তোমরা তোমার ইন্ট্রোডাকশন থিওরিটিক্যাল অ্যাপ্রোচেস গুলো দেবে। সো এইটা হলো ইন নাটশেল ছোট করে বলা যে ডিসার্টেশনে কি কি পার্টস আছে আর কি কি পার্টস তোমাদের অনেক সময় আমরা ভুল করি, কিন্তু এই পার্টস গুলো থাকা দরকার। আর আরেকটা ব্যাপার রেফারেন্স, মানে মানে প্লেগিয়ারিজমের ব্যাপারটা তো আছে, এখন হয় মাস্টার ডিগ্রিতে আছো তারপরে পেপার লিখবে, ডিসার্টেশন মানে পিএইচডি করবে, তো ওইখানে কিন্তু এদিক ওদিক থেকে লেখাটা চলবে না তোমাদের। ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস, আমি যে ডেটাটাকে সাপ্লাই করছি, যা লিখছি, সেটা আমি প্লেগিয়ারিস্ট নয়। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো সেই হিসেবে তোমার যেন রাইট সোর্স থেকে, কোন সোর্স থেকে কাজটা লিখেছো করছো নিয়েছো, তো সেই জায়গাগুলো তুমি ক্লিয়ারলি মেনশন করবে রেফারেন্সের জায়গাতে। তুমি যদি কোথা থেকে নাও নিতেই পারো, কিন্তু জাস্ট অ্যাকনলেজ করো যে হ্যাঁ আমি এইখান থেকে আমি নিতে। তো রেফারেন্স ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এইটা তো আমি জাস্ট বললাম, আরো আসবে কিংবা আমার কিন্তু পার্টটা ছিল হাউ ইউ উইল রাইট ইউর ডিসার্টেশন। তার আগে একটা ডেক্লারেশন থাকবে, অ্যাকনলেজমেন্ট থাকবে, এই জায়গাগুলো তো থাকবে। আর সিগনেচারের ব্যাপারটা তো আমরা জেনেই গেলাম স্যারের কাছ থেকে যে এই বছর সিগনেচার লাগছে না, কিন্তু এই সার্টিফিকেটটা জরুরি। ঠিক আছে, সার্টিফিকেট কিভাবে পাবো সেটা তো নিশ্চয়ই তোমাদের মানে একটা ফর্ম শেয়ার করা হবে, সেইভাবে তোমরা পাবে। তো মনোজিৎ, আই থিঙ্ক আই এম ডান মাই, আই এম হিয়ার। আমি প্রশ্ন আরো যা থাকলে আমি বলে দেবো। আর আরেকবার বলে দিচ্ছি, ইয়োর ডিসার্টেশন আর ফার্স্ট ইজ ডেক্লারেশন, অ্যাকনলেজমেন্ট, তারপরে তোমার সূচিপত্রটা থাকছে, তারপরে আসছে তোমার ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ অফ দ্য স্টাডি, rationale of the study, মানে আমি বাংলাতে দেবো স্টাডি, রিভিউ অফ লিটারেচার, মেথোডোলজি, তারপরে ডেটা চ্যাপ্টার, তারপরে তোমার আসছে মেজর ফাইন্ডিংস, তারপরে তোমার আসছে সাজেশনস, রেকমেন্ডেশনস, রেজাল্টস এন্ড ডিসকাশন যেটাকে বলতে পারো সেটাও, লাস্টলি কনক্লুশন ফলোড বাই আ বিবলিওগ্রাফি অর ইউজ কল্ড এজ আ রেফারেন্স। সো দিস ইজ হোয়াট you are expected to do। বেশি ফিনিয়ে লেখার কোনো দরকার নেই, 15 থেকে 20 পাতা হলেও উইল বি ভেরি হ্যাপি, কিন্তু তোমার নিজস্ব কাজ, টাইপড কাজ, নিজস্ব কাজ থাকলে উইল বি হ্যাপি। তো এইভাবেই হবে। তো দিস ওয়াজ মাই পার্ট। I think Monojit, you can take over now. Yes. Thank you, Coach Sriti. Thank you. Hello, learners. আমাদের মোটামুটি কোচ ম্যাডাম পুরো বিষয়টাই কিভাবে কি করতে হবে না করতে হবে তোমাদেরকে উনি
ডিটেলসে অনেক কিছুই বললেন, এবং আমাদের অনির্বাণ স্যারও আমাদের সবিস্তারিতভাবে আমাদের এই বছরে যে ডিজার্টেশনটা কিভাবে করবে, ডেটা কালেকশন কিভাবে করবে, তারপরে রিপোর্ট রাইটিংটা কিভাবে হবে, উনি মোটামুটি সব বিষয়টাই বলেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিজার্টেশনের ক্ষেত্রে এবছরে কি নিয়মাবলী বা আমরা গাইডলাইন্স ফলো করব সেটা উনি বলেছেন। হ্যাঁ বলেছেন, আর কস্তুরী দিয়েও মোটামুটি আমাদের অনেকটা জিনিস কভার আপ করে দিয়েছেন। আমার বিশেষ কিছু আর বলার নেই, আমি জাস্ট কয়েকটা জিনিস হাইলাইটস করব, সেটা হচ্ছে যে আমাদের এই টেকনিক্যাল পার্টগুলো, মানে আমরা যে তোমরা তো অনেকেই চাও যে প্রাইমারি ডেটা কালেকশন করতে, বা প্রাইমারি ডেটা কালেকশনটা তোমরা অনেকে করতে চাইছো, কিন্তু তোমরা অন্যভাবে করতে চাইছো থ্রু অনলাইন মোড বা ভার্চুয়াল মোড। সেটা তোমরা কিভাবে করবে সেটা আমি একটু হাইলাইট করি। তোমরা হয়তো অনেকেই চাইছো যে প্রাইমারি, আমি একটু ডিস্টার্ব করছি আমি তোমাকে, এই ফিডব্যাক ফর্মটা অনেকের খুলছে না, তুমি একটু চ্যাট বক্সটা ফলো করবে, অনেকে খুলতে পারছে না। আমরা রিপিট করবো, স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না, আমরা রিপিট করবো, এটা বারবার একটু রিপিট করে দিও। ওই লিঙ্ক গুলো, ফিডব্যাক লিঙ্ক আর ওই যে গ্রুপ গুলো বানিয়েছো সেই লিঙ্ক গুলো একটু রিপিট করে দিও, ওরা খুলতে পারছে না টেকনিক্যাল প্রবলেমের জন্য বা কানেক্টিভিটির জন্য। আর আমি পার্টিসিপেন্টস বলবো আপনাদের ক্যামেরাগুলো অফ করে দিন, তাহলে আপনাদের ডেলিভারিটা ভালো হবে, ডেটা কনজাম্পশনও কম হবে। আপনারা ক্যামেরাটা অফ করে দিন, খালি শুনতে থাকুন আর এখানে স্ক্রিন দেখুন, তাহলে সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, আপনাদের ছবি দেখানোর দরকার নেই, এইটা একটা। আর এখানে আমি দেখছি প্রায় 300 জনের মতো পার্টিসিপেন্টস আছে। যারা পার্টিসিপেট করেনি আজকে তাদের জন্য আমরা আরেকটা, যারা রেসিডুয়াল থাকবে তাদের জন্য আরেকটা আমরা এরকম ওয়ার্কশপ করবো, যাতে করে তারাও এই সার্টিফিকেটটা পায়। কারণ সার্টিফিকেট এই বছর আমরা মাস্ট করছি, এটা কম্পালসারি। হ্যাঁ, যদি এখানে অ্যাবসেন্ট থাকে তাদের উতলা হওয়ার কিছু নেই, চিন্তার কিছু নেই, আমরা আবার আরেকটা করব যাতে সবাইকে আমরা এই সার্টিফিকেট দিতে পারি। এবং সার্টিফিকেটটা তো মূল বিষয়, কিন্তু তার আগেও কিভাবে হাউ টু কন্ডাক্ট দ্য ডিসার্টেশন, হাউ টু রাইট দ্য ডিসার্টেশন, সেটাও আমরা এখানে বলে দেবো। ঠিক আছে মনোজিৎ? ঠিক আছে, তুমি একটু চ্যাট বক্সটা ফলো করবে আর লিঙ্ক গুলো রিপিট করে দেবে ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে তোমরা অনেকেই চাইছো যে তোমরা প্রাইমারি ডেটা কালেক্ট করে ডিসার্টেশন করতে চাইছো, সেটা কিভাবে করবে সেটা আমরা জানি। তোমাদেরকে আগের দিনকে আমি কিছুটা বলেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা লিঙ্ক শেয়ার করেছিলাম যে গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করা যায়। সেই গুগল ফর্মটা কিছুই না, তোমাদের সকলেরই জিমেল আছে, জিমেল অ্যাকাউন্ট, জিমেলটাতে যাওয়ার পরে সেখানে দেখবে একটা ডান দিকে উপরে কর্নারে একটা ছক্কা টাইপের একটা জিনিস আছে, সেখানে ট্যাপ করলে দেখবে গুগল ড্রাইভ বলে একটা অপশন দেবে। সেই গুগল ড্রাইভে গিয়ে তোমরা কিন্তু এই গুগল ফর্মটা ক্রিয়েট করতে পারো। এটা তোমরাই নিজেরাই করতে পারবে, এর জন্য কোনো টেকনিক্যাল হেল্প বা কোনো এক্সপার্ট হেল্প কিছু প্রয়োজন নেই। তো আমি এর আগের দিনকে তোমাদের যে ইউটিউব লিঙ্কটা শেয়ার করেছি, তোমরা সেটা একবার দেখলে আশা করি নিজেরাই এই ফর্মটা তোমরা তৈরি করতে পারবে। নাম্বার 1, এই গুগল ফর্মের থ্রুতে তোমরা ডেটা কালেক্ট করতে পারো, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যারা রেসপন্ডেন্ট আছে তাদেরকে কিন্তু এই গুগল ফর্মটা ক্রিয়েট করে কিন্তু তাদেরকে শেয়ার করতে হবে, তারপরেই কিন্তু তুমি ডেটাটা পাবে। মানে তুমি যেই রেসপন্ডেন্টদের কাছ থেকে ডেটা কালেক্ট করতে চাইছো তাদেরকে কিন্তু এই গুগল ফর্মটা শেয়ার করতে হবে। আর নাম্বার 2 হলো যে গুগল ফর্ম ছাড়াও তোমরা আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ইন্টারভিউ শিডিউল বা কোশ্চেনিয়ার তোমরা সফট কপি তৈরি করে তোমাদের যে কনসার্ন বা রেসপেক্টিভ তোমাদের যে রেসপন্ডেন্ট আছে যাদের কাছ থেকে ডেটা কালেকশন করতে চাইছো, সেখানে কিন্তু তোমরা কোশ্চেন সেট করে সেটা ওয়ার্ড ফাইলে হোক বা যাই হোক সেইভাবে কিন্তু তোমরা কোশ্চেনগুলো টাইপ করে সেই রেসপন্ডেন্টদের কিন্তু মেলে শেয়ার করলে তারা সেই সফট কপিটা তারা ডাউনলোড করে সেখানে তাদের কোশ্চেনের যে তাদের যে ওন রেসপন্স বা তাদের যে নিজের যে ভিউজ সেগুলো কিন্তু তারা সেখানে লিখে টাইপ করে এবং সেটা কি তারা রিসেন্ড করলো, তোমার যে সফট কপিটা পাঠিয়েছিল সেটাই তারা রিসেন্ড করলো। এইভাবে হতে পারে। আর কিভাবে হতে পারে? টেলিফোনিক ইন্টারভিউ, যাদের কাছ থেকে তুমি ডেটা কালেকশন করতে চাইছো তাদেরকে থ্রু টেলিফোন বা কমিউনিকেশনের
থ্রুতে তোমরা কিন্তু ডেটা কালেকশন করতে পারো। কিন্তু তার আগে তোমাকে কি করতে হবে, তোমার কারা রেসপন্ডেন্ট হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের স্যাম্পলিং মেথডটা কিন্তু খুব প্রিসাইজ করে নিতে হবে। আমরা কি ধরনের স্যাম্পল করবো, এটা বেসিক্যালি যেহেতু আমার রেসপন্ডেন্ট অলরেডি ডিফাইন করা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করি এটা কি ধরনের স্যাম্পলিং হবে, পারপাসিক স্যাম্পলিং হবে। এছাড়াও তোমরা স্নোবল স্যাম্পলিং করতে পারো, বা একটা ক্লাস্টার ক্রিয়েট করে, মানে তোমার ধরো যেই এলাকাতে তোমরা স্টাডিটা করতে চাইছো সেগুলো একটা ক্লাস্টারে ভাগ করে নেবে, একটা জোনে ভাগ করে নিলে, এ জোন, বি জোন, সি জোন, ডি জোন, এইভাবে ভাগ করে নিলে হয় 4টে জোনে ভাগ করলে 4টে জোনে তোমরা 10 পার্টিসিপেন্ট তোমরা নিলে, সেক্ষেত্রে তোমরা ক্লাস্টার করেও কিন্তু এই ডেটা কালেকশনটা করতে পারো, সেটা তোমার সুবিধার মতো। এই 3টে পদ্ধতিতে কিন্তু তোমরা ডেটা কালেক্ট করতে পারো। একটা বললাম গুগল ফর্ম, একটা হলো ইন্টারভিউ বা কোশ্চেনিয়ার, সেটা ডেভেলপ করে তোমাদের যে রেসপন্ডেন্ট আছে তাদেরকে শেয়ার করে সেই ডেটা কালেকশনটা করতে পারো। এবং আর একটা বললাম সেটা হলো টেলিফোনিক ইন্টারভিউ বা টেলিকমিউনিকেশনের থ্রুতে কিন্তু তোমরা ডেটা কালেকশন করতে পারো। আর একটা জিনিস বলবো যে আমাদের যে লিটারেচার রিভিউটা আমরা কিভাবে করব, লিটারেচার রিভিউর আমাদের কি কি স্টেপস আছে সেগুলো আমরা একটু দেখবো, যে লিটারেচার রিভিউগুলো আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমরা লিটারেচার রিভিউগুলো কিভাবে করতে পারি, বা এই লিটারেচার রিভিউ জিনিসটা কি। এটা কিছুই না, এটা হলো আমাদের যে অ্যাভেলেবল যে স্টাডিজ আছে বা পাবলিশ যে ডকুমেন্ট হতে পারে, সেগুলো আমরা আমাদের মতো করে টেকনিক্যালি এবং বলতে পারো অবজেক্টিভ রিভিউ অফ ইনফরমেশন বা ফাইন্ডিংস যেগুলো আছে আমাদের, সেগুলো আমাদেরকে কিন্তু থরলি ভাবে কিন্তু রিভিউ করতে হবে, মানে আমাদের ভিউ পয়েন্ট থেকে সেগুলোকে কিন্তু আমাদেরকে রিভিউ বা পর্যালোচনা করতে পারে। একই জিনিস তোমার ভিউ পয়েন্টটা আলাদা, অন্য কোনো পার্সনের ভিউ পয়েন্ট কিন্তু আলাদা, একই জিনিস কিন্তু আমরা 2 সেপারেট ভিউ পয়েন্টস থেকে কিন্তু অ্যানালিসিস করছি। সেটা তোমাদের সুবিধা মতো করতে পারো। এই লিটারেচার রিভিউ আমি কোন বিষয়ে উপর করবো বা কোন জিনিসকে আমার স্টাডির ক্ষেত্রে আমি রিভিউ করব, সেই জিনিসগুলো কি, বুকস হতে পারে, জার্নালস হতে পারে, কনফারেন্স পেপারস হতে পারে, ডিজার্টেশন হতে পারে, বিবলিওগ্রাফি হতে পারে, ম্যাপস হতে পারে, ইন্টারনেট হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, ইলেকট্রনিক কোনো ডেটাবেস হতে পারে, গভর্নমেন্ট কোনো পাবলিকেশন হতে পারে, থিসিস হতে পারে, ইন্টারভিউস হতে পারে, বা কোনো আনপাবলিশ রিসার্চ হতে পারে। কিন্তু আমি যখনই কিন্তু এই জিনিসগুলো রিভিউ করব তখনই কিন্তু আমাকে কিন্তু রেফারেন্স দিতে হবে, সোর্স দিতে হবে, যে আমি এই যে বুকস, এই বুকসটা কার লেখা, অথরের নাম কি, পাবলিকেশনের নাম কি, এই জিনিসগুলো কিন্তু দিতে হবে আমাদেরকে। কিন্তু যখনই আমরা কোনো জিনিস রিভিউ করব আমাদেরকে কিন্তু ডিউ একটা গ্র্যাটিটিউড বা একটা কার্ডশিপ কিন্তু দিতে হবে, মানে আমি কোন সোর্স থেকে এই জিনিসটা লিখেছি সেগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন লিটারেচার রিভিউ করব আমি কিন্তু কিছু থিম সেট করে নেবো, যে কি থিমের উপর বেসিসে আমরা করব। আমাদের হয়তো মেন যেটা অবজেক্টিভস, সেটার সাথে আমার যে লিটারেচার রিভিউ করছি সেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। কি ওয়ার্ডস যেগুলো আছে বা কি টার্মস যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কি করতে হবে, আমাদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডারে করতে হবে। মানে আমি ধরো 2020 সালে, মানে আজকের ডেটে বসে যখন রিভিউ করছি তখন আমি কি করবো, আমি হয়তো 10 ইয়ার্স বা 20 ইয়ার্স আমি পিছনে গিয়ে আমি কিছু জিনিস তখনকার সময়ে কি ছিল সেগুলো আমি রিভিউ করতে চাইছি। তাহলে আমি কিভাবে করব, আমি কথার জন্য বলছি, আমি 2000 সাল থেকে বা 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত মানে পরপর নিলাম, ক্রোনোলজিক্যাল অর্ডারে নিলাম। 2010-এ কি ছিল একটা রিভিউ করলাম, 11 সালে কি ছিল, 12 সালে কি ছিল, বা
13 সালে হয়তো তুমি যেটার উপরে স্টাডি করতে চাইছো তার উপর কোনো পাবলিকেশন তুমি পাওনি, 14 সালে দেখবো, 15 সালে দেখবো, এইভাবে দেখবো, মানে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে কিন্তু আমি রিভিউ করব, হ্যাপাজার্ডলি কিছু থাকবে না। কথা জানবো, তুমি একটা জিনিস, একটা বুকস বা একটা জার্নালের কোনো আর্টিকেল রিভিউ করলে সেটা হচ্ছে তোমার 2010 সালে, তারপরে নেক্সট যেটা করলে সেটা হলো 2018, তারপরে যেটা করলে সেটা হলো 2012, এইভাবে কিন্তু হবে না, একটা সিরিয়াল মেনটেন করে কিন্তু এই জিনিসটা থাকবে, 2010, 11, 12, 13 এইভাবে কিন্তু জিনিসগুলো থাকবে। এটা একটা জিনিস করবো। এবং থিম এরিয়া, মানে তোমার যে অবজেক্টিভসটা আছে বা তোমার যে মেন এম, কোন জিনিসটা তুমি ওই লিটারেচার রিভিউ থেকে খুঁজে বের করতে চাইছো, বা তোমার যে টপিক বা তোমার যে গবেষণার বিষয়বস্তু সেটাকে ম্যাচ করছে, সেরকম কিওয়ার্ডস দেখে কিন্তু তোমরা সেইভাবে কিন্তু তোমাদের লিটারেচার রিভিউগুলোকে কিন্তু সাজাতে পারো। আর তোমার বললাম যখনই কিন্তু এই লিটারেচার রিভিউ করবে তখন কিন্তু অবশ্যই কিন্তু সোর্সটা দেবে বা রেফারেন্সটা দেবে, যে তুমি এই জিনিসটা কোথা থেকে নিয়ে লিখেছো, সোর্সটা কিন্তু অবশ্যই। সোর্সটা না দিলে কিন্তু কস্তুরী ম্যাডামও বললেন যে আমাদের প্লাগারিজমের একটা বিষয় আছে, এখানে কিন্তু তোমরা যদি সোর্সগুলো না দাও বা রেফারেন্সগুলো যদি না দাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই প্লাগারিজমের কিন্তু আওতায় পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ওই জন্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যখনই লিটারেচার রিভিউ করবে তখন কিন্তু অবশ্যই রেফারেন্সটা কিন্তু দেবে। নেক্সট হচ্ছে যে আমরা যে লিটারেচার রিভিউ করব, এই লিটারেচার রিভিউটা আমরা কোন সোর্স থেকে, মানে এই আর্টিকেলগুলো হোক বা বুকসগুলো হোক, আমরা কোন সোর্স থেকে পাবো, সেই সোর্সের একটা আমার কাছে আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা পিডিএফ ফাইল আছে, এখানে তোমাদের কিন্তু এই থিসিস এবং ডিজার্টেশনের জন্য পার্টিকুলার কিছু সাইট দেওয়া আছে, সেই সাইটগুলোতে গেলেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের থিসিস, ডিজার্টেশন কিন্তু তোমরা পাবে। এগুলো কিন্তু ফ্রি সাইট, এর জন্য কোনো সাবস্ক্রিপশন লাগবে না, কোনো মেম্বারশিপের প্রয়োজন নেই, ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা এগুলো ডাউনলোড করে, বা কিছু সাইট আছে তারা ডাউনলোড করতে দেয় না, তারা জাস্ট ওয়েব ভিউ করতে দেয়, মানে জাস্ট তোমরা স্ক্রিনে সেই জিনিসগুলো ভিউ করতে পারবে। যেমন আছে তোমার শোধগঙ্গা আছে, শোধগঙ্গাটা তোমরা এর আগের দিনকেও আমাদের বলা হয়েছিল যে শোধগঙ্গা থেকেও তোমরা বিভিন্ন ধরনের ডিজার্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে থিসিস, পিএইচডি থিসিস, সেগুলো কিন্তু পাবে। তারপরে আরেকটা জিনিস বলেছিলাম যে ওপেন অ্যাক্সেস থিসিস অ্যান্ড ডিজার্টেশন, OATE, ওপেন অ্যাক্সেস থিসিস অ্যান্ড ডিজার্টেশন, এটা থেকে পেতে পারো। তারপর আমাদের তেজপুর ইউনিভার্সিটির একটা সাইট আছে, সেখান থেকে তোমরা গিয়ে পেতে পারো। তারপরে আমাদের আরো কিছু সাইট আছে, সেগুলো থেকে কিন্তু গিয়ে কিন্তু তোমরা এই জিনিসগুলো কিন্তু পেতে পারো, পার্টিকুলারলি থিসিস এবং ডিজার্টেশন। এছাড়া আমাদের যে বিভিন্ন জার্নালস আছে, সেই জার্নালসগুলোতে গিয়েও কিন্তু তোমরা বিভিন্ন আমাদের রিসার্চ আর্টিকেল কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করে বা ভিউ করে কিন্তু তোমরা রিভিউ করতে পারো। সেই জার্নালের লিস্টটাও তোমাদেরকে কিন্তু আগে আমি যেগুলো কমন খুব জার্নাল, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম, সেগুলো দেখেও কিন্তু তোমরা এই রিভিউগুলো করতে পারো। আর হচ্ছে আমি জাস্ট একটু রিক্যাপ করে নিই আমাদের রিসার্চ বলতে আমরা জেনারেলি অ্যাপ্রোচ কি হবে, এই অ্যাপ্রোচের উপর বেস করে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি রিসার্চদের। কি একটা হলো কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এবং মিক্সড মেথড। এই কোয়ালিটেটিভ মেথডে কি থাকবে, কোয়ালিটেটিভ মেথডে কিছুই না, কোয়ালিটেটিভ মেথডে আমাদের জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে নাম্বারসের সাথে কিন্তু ডিল হয় না, বা এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কিন্তু থাকে না। এখানে জেনারেলি কি থাকে, কি ইনফরমেশন থাকে, যেগুলো আমাদের রেসপন্ডেন্টের কাছ থেকে পাচ্ছি, সেগুলো হলো তাদের ওপিনিয়ন, রিভিউজ, ফিলিংস বা তাদের ওয়ার্ডস, ডেসক্রিপশন, এগুলো কিন্তু জেনারেলি থাকে। এগুলো হলো কোয়ালিটেটিভ, মানে এখানে আমাদের
ডেসক্রিপশনটা বেশি থাকে রাদার দ্যান ডেটা অ্যানালিসিস বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফিয়ারেন্সেস, এগুলো কিন্তু কম থাকে। ডেসক্রিপশন অফ ওয়ার্ডস বা ডেসক্রিপশন অফ ওপিনিয়ন এগুলো কিন্তু বেশি থাকে, বা জেনারেলি এগুলোই থাকে। আর কোয়ান্টিটেটিভে কি থাকে? কোয়ান্টিটেটিভে জেনারেলি আমাদের এখানে কিন্তু ডেটার কনসেপ্টটা কিন্তু বেশি থাকে। এখানে কিন্তু আমাদের রেসপন্সগুলোকে কিন্তু আমরা নাম্বারস বা আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করি, যেখানে কিন্তু অনেক টেবিলস থাকে। এই আমাদের কোয়ান্টিটিভ অ্যানালিসিসগুলো কি করি আমরা ডেটার আকারে দেখায় রাদার দেন ডেসক্রিপশন অফ রেসপন্সেস। এখানে আমরা টেবিলস আকারে বা এখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা কিন্তু বেশি থাকে। আর মিক্স মেথডে কি হলো, মিক্স মেথড কিছুটা টেবিলও থাকলো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডেসক্রিপশন অফ ওয়ার্ডস অফ রেসপন্ডেন্টস, এটা কিন্তু দুটোই থাকলো। আর একটা কি আছে, আর একটা আছে আমাদের যে রিসার্চ মেথডোলজি, সেগুলো কি, সেগুলো আমরা দেখবো। সেগুলো আমাদের জেনারেলি আমরা তিনটে মেথড জেনারেলি ফলো করি, সেটা হলো এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ আর এক্সপ্লেনেটরি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ মেথডোলজি ফলো করি। এখানে জেনারেলি আমাদের কিন্তু ডেসক্রিপশনটাই থাকে জেনারেলি অফ রেসপন্ডেন্ট, আর এক্সপ্লোরেটরিতে এগুলো কিন্তু হাইপোথিসিস থাকে। হাইপোথিসিস মানে কোনো একটা জিনিস আগে থেকে কিন্তু প্রিডিফাইন করা থাকে, সেটা কি আমরা মূলত টেস্ট করি। সেটা এক্সপ্লোরেটরি এবং এক্সপ্লেনেটরি দুটোতেই থাকতে পারে, কিন্তু ডেসক্রিপটিভ টাইপে জেনারেলি থাকে না। এটাতে যেহেতু আমরা সিচুয়েশনটাকে আমাদের মতো করে অ্যানালিসিস করছি, সেক্ষেত্রে কিন্তু এটা থাকে না। আর এক্সপ্লোরেটরি হাইপোথিসিস থাকে, যেখানে প্রিডিফাইন একটা কনসেপ্ট থাকে, সেটাকে আমরা টেস্ট করি থ্রু ডেটা কালেকশন। এই তিনটি কিন্তু জেনারেলি আমাদের রিসার্চ ডিজাইন থাকে। তাহলে আমরা কি বললাম, রিসার্চ অ্যাপ্রোচ কি আছে? একটা হলো কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ এবং মিক্স মেথড। আর রিসার্চ ডিজাইন কি আছে? এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ এবং এক্সপ্লেনেটরি। এই দুটোকে নিয়ে আমরা মূলত কাজ করব। আর আমাদের লিটারেচার রিভিউ যেটা বললাম, সেটা তোমরা সেইভাবেই করবে। আর চ্যাপ্টারটা আমি একটু জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিই। এটা হচ্ছে আমাদের কস্তুরী ম্যাডাম যেভাবেই বললেন, প্রথমে টাইটেল পেজ দেবে, তারপরে রিসার্চার ডিক্লারেশন, এবার তো যে সার্টিফিকেটটা বললাম সেই সার্টিফিকেটটা থাকবে, তারপর আমাদের অ্যাকনলেজমেন্ট থাকবে, তারপর আমাদের যে টেবিল অফ কন্টেন্টস সেগুলো থাকবে, আর লিস্ট অফ টেবিলস যদি কিছু থাকে সেগুলো থাকবে, লিস্ট অফ গ্রাফস, চার্টস। আর একটা আমাদের কি করতে পারো, তোমরা যে ডিজার্টেশনটা করছো তার একটা অ্যাবস্ট্রাক্ট বা সিনপসিস একটা দিতে পারো। তারপর কি থাকবে, আমাদের ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। ইন্ট্রোডাকশন পার্টে কি দিতে পারো, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য টপিক, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, সেগুলো থাকলো। আর কি হবে, নেক্সট হবে লিটারেচার রিভিউ। তারপর আমাদের থাকলো অবজেক্টিভস অফ দ্য স্টাডি, তারপর আমাদের থাকলো মেথোডোলজির মধ্যে আমরা বললাম যে রিসার্চ মেথোডোলজি যেগুলো আছে সেগুলো তোমরা দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে থাকবে আমাদের কি স্যাম্পলিং, কোন ধরনের স্যাম্পল তোমরা ইউজ করছো সেগুলো কিন্তু থাকবে। টুলস অফ ডেটা কালেকশন কি আছে সেগুলো থাকবে। তারপর কি থাকবে, আমাদের রেজাল্ট, ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশন। এখানে কিন্তু আমাদের যে আমাদের ফাইন্ডিংস গুলো যেগুলো পাচ্ছি, মানে আমাদের ডেটা অ্যানালিসিস করার পরে যে ফাইন্ডিংস গুলো পাচ্ছি সেগুলো এখানে থাকবে। আর কি থাকবে এখানে আমাদের, হ্যাঁ এরপরে আমাদের কি থাকবে এখানে, আমাদের তোমাদের রেকমেন্ডেশন বা সাজেশন সেগুলো দিতে পারো। আর একটা কি থাকবে, বিবলিওগ্রাফি থাকবে বা আমাদের রেফারেন্স থাকবে। আর একটা কি করতে পারো, এখানে তোমাদের যদি ইন্টারভিউ শিডিউল বা কোশ্চেনিয়ার বা গুগল ফর্ম যেইভাবে তুমি ডেটা কালেকশন করো না কেন, তার একটা টেমপ্লেট বা অ্যানেক্সচার বা স্যাম্পল কপি কিন্তু লাস্টে একটা দেবে, দিলে ভালো হয় আর কি। মানে তুমি কি পদ্ধতি বা কেমন ধরনের কোশ্চেন সেট করে তুমি ডেটা কালেকশন করেছো সেই জিনিসটা লাস্টে মানে একটা কপি অ্যানেক্সচার হিসাবে বা অ্যাপেন্ডিক্স হিসাবে একটা কিন্তু দিতে পারো। তাহলে কিন্তু আমরা
ভিজুয়ালাইজ করতে পারবো, বা আমরা একটু অ্যানালিসিস করতে পারবো যে তুমি কেমন ধরনের কোশ্চেন সেট করে ডেটা কালেকশনটা করেছো বা করেছিলে, সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পারবো। আর মোটামুটি আর হ্যাঁ, এগুলি মোটামুটি। আর যদি কিছু টেকনিক্যাল বিষয়ে কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আমাদের এন্ড অফ দা সেশনে তোমরা তোমাদের যে কোয়ারিজ যে বা কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমাদেরকে চ্যাট বক্সে অথবা আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনে তোমরা কিন্তু করতে পারো। হ্যাঁ, কস্তুরী দি, হ্যালো। হ্যাঁ এবার তো আমরা হ্যাঁ হ্যালো এবার এবার হ্যাঁ, কল্যাণ হ্যালো স্যারকে হ্যাঁ 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 এবার তো কল্যাণদা একটু বলুক যে সামারিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে করে দে। আমি চ্যাট বক্সে একটু শোনা দেখছি। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ, ডিয়ার লার্নার্স, তোমরা তিনজনের কাছ থেকে দরকারি অনেক কথা শুনলে। তিনটে বিভিন্ন দিক থেকে ওনারা কথাগুলো বললেন। আমার সামগ্রিকভাবে যে কথা বলার সেটা হচ্ছে যে ওরা যা বলেছেন তার প্রত্যেকটা কথা দরকারি। এটাকে তোমরা ভালো মতো মনে রাখবে এবং কাজে লাগাবে। একটা সমস্যা হয় কি, অনেক কথাই শোনার পরে আর মনে রাখা হয় না এবং কাজে লাগানো হয় না। তাতে যেটা হয় সবটাই পণ্ডশ্রম হয়, তোমাদের কাজটাও কাজের কাজ হয় না, আর যারা বললেন তাদের বলাটাও কোনো কাজে লাগে না। তো সেই জন্যে আমার মানে সব থেকে বড় কথা হলো এই যে এতক্ষণ পর্যন্ত যা বললেন ওরা দরকারি প্রায় সব কথাই বলে দিয়েছেন। সেইগুলো আর আমি রিপিট করতে চাইছি না। দু একটা ক্ষেত্রে রিপিটেশন হয়ে যেতে পারে। আমি যতটা সম্ভব সংক্ষেপে আমার কথা শেষ করার চেষ্টাই করব। কিন্তু আমি দু একটা কথা বলবো, আমার মনে হয় যে সেগুলো হয়তো ওরা বলেছেন কিন্তু একটু অন্যভাবে বলেছেন। আমি একটু নিজের মতো করে তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। বলতে পারো কিছু ইম্পর্টেন্ট টিপস আমি দিতে চাইছি, খুব ভারী ব্যাপার কিছু নয়। প্রথম কথা হচ্ছে যে অনেকেই বিষয় নির্বাচনের ক্ষেত্রে বেশ ঝামেলার মধ্যে থাকে। কি বিষয় নিয়ে কাজ করব স্যার, কি বিষয় নিয়ে কাজ করব স্যার, এটা একটা প্রশ্ন থাকে। তার সঙ্গে অনেকে এমন একটা ব্রড এরিয়া নিয়ে এসে বলে যে স্যার আমি ওইটার উপর কাজ করতে চাই, করা যাবে? লাক্ষা চাষ নিয়ে কাজ করা যাবে? কালকে একজন ফোন করে জিজ্ঞাসা করছিলেন। তা আমার কথা হচ্ছে কি যে এটা তোমাদের মনে রাখা দরকার যে রেলেভেন্ট সোশ্যাল প্রবলেম, প্রাসঙ্গিক কোনো সামাজিক সমস্যা, এইটাকে তোমরা বাছার চেষ্টা করো। তোমার যে টপিক অফ দি রিসার্চ বা এরিয়া অফ দি রিসার্চ এটা প্রবলেম স্পেসিফিক হওয়াটা দরকারি। এখন এই প্রবলেম স্পেসিফিক কোনো টপিক বাছতে গিয়ে তোমাকে পুরনো সমস্যা মানে পেরেনিয়াল কিছু প্রবলেমস আছে সেটাকেও তুমি নিতে পারো, বাঁচতে পারো, অথবা কারেন্ট সিচুয়েশনসে প্রবলেমস আসছে সেই প্রবলেমসটাকেও বাঁচতে পারো। কিন্তু আমার কথা হচ্ছে এই যে পিন পয়েন্ট করো একটা ভাস্ট এরিয়া, একটা বড় বিষয়, সেই বিষয়টাকে রিসার্চের বিষয় করে তুমি এগোতে পারবে না, কারণ সেটাতে খুব কাজের কাজ কিছু হবে না। এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাও সবার হয়তো জানাই আছে, শুনলে মনে হতে পারে এবার বলার কথা কি, কিন্তু আমার মনে হয় এটা মনে রাখা খুব দরকারি এবং মনে রাখা সবসময় হয় না। রিসার্চ ইজ অ্যাডিশন অফ নিউ নলেজ। রিসার্চ মানে গবেষণা তুমি যখন করছো তখন তুমি নতুন জ্ঞান সৃষ্টি করছো। ফলে সেই জ্ঞানটা যখন তুমি সৃষ্টি করছো তখন তুমি কিছু নতুন কথা বলার চেষ্টা করো। গো বিয়ন্ড নোন ফ্যাক্টস, যা জানা আছে সেই কথাটাকেই তোমার রিসার্চের মধ্যে বলে, ডিসার্টেশনের মধ্যে বলে খুব কাজের কাজ কিছু হয় না, ভালো কিছু হয় না। ফলে ডিসার্টেশন একটা আসলে রিসার্চ আর্টিকেল, একটা গবেষণা প্রবন্ধ, খুব ছোট আকারে হলেও সেখানে একটা রিসার্চ ওরিয়েন্টেশন থাকবে। তুমি যে গবেষণা করছো এই প্রবন্ধটা পড়লে যেন মনে হয়, বুঝতে পারা যায় তুমি একটা গবেষণা করার কিছু নতুন কথা, নতুন সত্য, নতুন তথ্য খুঁজে বার করার চেষ্টা করেছো। এই রিসার্চ ওরিয়েন্টেশন শুড বি দেয়ার। তৃতীয় কথা হচ্ছে যে প্রবলেমের সলিউশন, সমস্যার সমাধান সবসময় খুব সহজ কাজ নয়, কিন্তু একটা চেষ্টা থাকা দরকার। ওই রেকমেন্ডেশনসের যে পার্টটার কথা ওরা বলেছেন সেই রেকমেন্ডেশনসের পার্টটাতে কিন্তু একটা
সমস্যার সমাধানের কথা বলার চেষ্টা থাকা দরকারি, কিন্তু সেখানে একটা সতর্কতা আমার মনে হয় থাকা দরকার। সেটা হচ্ছে এই যে প্রবলেমের কতগুলো সলিউশনসের কথা আমরা বলি, সেখানে অন্ততপক্ষে রিসার্চ আর্টিকেলে বা রিসার্চ থিসিসে যেন কোনো টোন অফ ফাইনালিটি না থাকে। আমি শেষ কথা বলছি এমন কোনো ব্যাপার নেই, বি হাম্বল, খুব হাম্বলি উইদাউট এনি টোন অফ ফাইনালিটি এক শেষ কথা বলার মতো একটা ব্যাপার না করে কিছু সমস্যার সমাধান তুলে ধরাটা একটা কাজের কাজ। চতুর্থ কথা হচ্ছে যে এই যে অতিমারির অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা খুব কষ্টদায়ক, এটা খুব অসুবিধাজনক, এসব ঠিক আছে, কিন্তু এটা আবার ঠিক যে প্যান্ডেমিক হ্যাজ ওপেন্ড দ্য ডোর অফ নিউ রিসার্চেস। প্যান্ডেমিক হ্যাজ ওপেন্ড দ্য ডোর অফ নিউ রিসার্চেস। আমরা নতুন নতুন সমস্ত ব্যাপার ঘটতে দেখেছি, ডেভেলপমেন্ট দেখেছি। ডেভেলপমেন্টগুলো শুধুমাত্র কিছু ডেভেলপমেন্ট নয়, কিছু সোশ্যাল প্রবলেমস, কিছু সামাজিক সমস্যা তৈরি করেছে। আমরা মাইগ্রেন্টসদের কথা জানি, আমরা ডোমেস্টিক হেল্পস যারা আছেন তাদের কথা জানি, আমরা সেক্স ওয়ার্কার্সদের কথা জানি, আমরা হকার্সদের কথা জানি, আমরা ডেলি আর্নার্সদের কথা জানি। এরা যে নতুন পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেই নতুন পরিস্থিতিতে এদের যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, সেই সমস্যাগুলোকে স্টাডি করার একটা নতুন সুযোগ কিন্তু সৃষ্টি করেছে প্যান্ডেমিক। ফলে অতিমারির এই সিচুয়েশনে আমরা যখন কাজ করছি, তখন আমাদের সেই দিক থেকে নতুনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। 5 নম্বর কথা হচ্ছে যে আমরা সোশ্যাল ওয়ার্ক রিসার্চ বা সমাজকর্মের গবেষণা যখন করি, সেখানে কিন্তু কোনো গ্র্যান্ড থিওরি তৈরি করার চেষ্টা সাধারণত করি না। খুব ব্রড জেনারেলাইজেশন, খুব বড় মাপের সাধারণীকরণ, খুব বড় মাপের তত্ত্ব তৈরি করার কাজটা আমাদের এখানে সাধারণত হয় না। খুব ক্ষুদ্র স্মল এরিয়াস, সেখানে আমাদের পিন পয়েন্ট করে খুব লো লেভেল জেনারেলাইজেশন, খুব সামান্যীকরণ বা সাধারণীকরণ, জেনারেলাইজেশন যাকে আমরা বলি, জেনারেল থিওরি তৈরি করা আমি তাকে বলি, সেটাকে একটু লো লেভেলে রাখার চেষ্টাটা করাটা দরকারি। আর এছাড়া যে কথা বলেছেন, একটু রিপিটিশন হয়তো হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের অনেক মেথডস আছে, সেই সব মেথডসের কথা এখন আপাতত একটু ভুলে গিয়ে মেথডস ইন দি স্পেশাল সিচুয়েশন, আমরা স্পেশাল সিচুয়েশনে আছি, সেই বিশেষ পরিস্থিতিতে স্পেশাল সিচুয়েশনে আমাদের যে মেথডস আমাদের কাজ করতে সাহায্য করবে সব দিক থেকে, সেফটি সিকিউরিটি সব মেনটেন করে, সেইটাই করা দরকার। আর সব শেষ কথা হচ্ছে যে আমাদের টাইম কনস্ট্রেন্ট বা সময়ের যে অসুবিধা আছে, খুব অল্প সময়ের মধ্যে কাজটা আমাদের করে ফেলতে হবে। এই কনসিডারেশন অফ দি টাইম কনস্ট্রেন্ট, এটা কিন্তু খুব দরকার, বিশেষ করে এই বছরে। সব বছরেই সেটা খুব থাকে, কিন্তু এবছরে সেটা একটু বেশি করে মাথায় রাখতে হবে। ফলে আমাদের যে লেখাটা হবে, ডিসার্টেশনটা হবে, সেটা খুব একটা হাম্বল প্রেজেন্টেশন হবে, এবং হাম্বল ইন দি সেন্স যে আমরা খুব বড় মাপের কিছু করতে চাইছি, আমরা খুব বড় কিছু একটা করতে চাইছি, এটা মাথায় রেখে কাজটা করলে হবে না। আর একটা ভুল প্রায়শই ঘটে থাকে, সেটা হচ্ছে পার্সোনালাইজেশন। ব্যক্তিকে একটু আলাদা করে সরিয়ে রেখে রিসার্চার তার নিজের আমিটাকে একটু সরিয়ে রেখে কাজটা যদি করে, তাহলে কাজটা ভালো হয়। সেক্ষেত্রে সেইভাবে কাজটা করা, যে এটা যেন একটা কালেকটিভ এফার্ট, এটা ঠিক একার কোনো কাজ নয়। ওরা অনেকেই বলেছেন যে আগের যা কাজ হয়েছে সেগুলোকেও দেখতে হবে, সেগুলোকে বিচার করতে হবে, এই সব করে টোরে আমাকে একটা কাজ করে ফেলতে হবে। ফলে যে কথাটা এই সঙ্গেই বলে নেওয়া দরকার যে খুব ভয় পাওয়ার কিছু নেই, যে আমি কোনো প্রত্যক্ষভাবে কারো গাইডেন্স পাবো না, সরাসরি কারোর সঙ্গে কথা বলতে পারবো না, কারোর বাড়ি যেতে পারবো না, বা আমার স্টাডি সেন্টারের কোনো টিচারকে পাবো না, এই অবস্থায় কাজটা আমি করবো কি করে, এত কিছু চিন্তিত হওয়ার, নার্ভাস হওয়ার কিছু নেই। কাজটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। তোমরা যে লেভেলের ছাত্রছাত্রী, আমার আস্থা আছে, ভরসা আছে যে কাজটা করে ফেলাটা খুব কঠিন কাজ হবে না। এই বলে আমি আর কথা বাড়াতে চাইছি না, এর পরের পর্বে যাওয়া যেতে পারে। মনোজিৎ? হ্যাঁ, কস্তুরীদি, হ্যালো কস্তুরীদি, শোনা যাচ্ছে? হ্যালো কস্তুরীদি? কস্তুরীদি মনে হচ্ছে যেন ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, ডিসকানেক্ট? না না, কস্তুরীদি আছে। না না, আছি। হ্যাঁ, বলছি কল্যাণ বাবুর মোটামুটি বলা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের লার্নার্সদের যদি কিছু মানে স্পেসিফিক যদি কিছু কোয়ারিজ থাকে, তাহলে কিন্তু এখন তো যা দেখছি মনোজিৎ, এদের কিন্তু আমাদের স্টুডেন্টস, যেটা মেইন প্রবলেম যেটা
বলছি সেটা হচ্ছে হ্যাঁ জেনুইন কিছু বা স্পেসিফিক কিছু। লিঙ্কটা ক্লিক হচ্ছে, এটাই তো দেখছি। হ্যাঁ 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 সেটা আমি দেখছি, সেটা আমি দেখছি। আজকে কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু সার্টিফিকেটটা, ওটাই কিন্তু অ্যাট্রাকশন, তাই জন্য এত করে সবাই। ওটার উপর কাজ করছি আমি, দেখি লিঙ্কটা কি হয়েছে। সো ওই সার্টিফিকেটটা কি করে ওরা, আমার মনে হয় ওরা ক্লিক, মানে যেই লিঙ্কটা আছে তোমাদের, ওই লিঙ্কটাতে ক্লিক করে একটা ফর্ম আছে সেটা করতে হবে। সেটা আমি কাজ করছি, দেখি খুলছে না। ঠিকই বলেছে ওরা, আমি কাজ করছি, দেখি। তুমি চ্যাট বক্সে আবার দেখো তো কস্তুরীদি, দেখো যদি জেনুইন কিছু যদি কোয়ারিজ থাকে সেগুলো একটু দেখো। হুম। আচ্ছা মনোজিৎ, আমাদের এইগুলো তুমি শেয়ার করে দিও আমাদের সেগুলো যারা মানে এরা তো যে গাইড অনুযায়ী যে লিঙ্ক গুলো মানে এক্সারসাইজের অনুযায়ী গ্রুপ আমরা তুমি ফর্ম করেছো, তো সেই লিঙ্ক গুলো এটা চ্যাট বক্সে দিয়েছি, দেখো আই থিংক চ্যাট বক্সে দেওয়া আছে, দেখো চ্যাট বক্স আছে। আচ্ছা, তোমরা সবাই স্টুডেন্ট স্যার বলছে আমাদের যে স্যার মনোজিৎ স্যার এটা ক্রিয়েট করে, মানে কল্যাণদার যে যারা কল্যাণদাকে মানে উনি যার গাইড, তারা ওই দুর্গাপুর রিজিওনাল সেন্টারে সবাই কল্যাণদার আন্ডারে কাজ করছো, তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো ক্রিয়েটেড হয়ে গেছে, তো তোমরা ওটা লিংক ক্লিক করো, জয়েন করো। মনোজিৎ স্যারেরটাতে তোমরা ক্লিক করে মনোজিৎ স্যারের যারা নর্থ বেঙ্গলের বেসিক্যালি আছো, তারা মানে যারা জলপাইগুড়িতে বিলং করে, আর আমার আন্ডারে যারা কাজ করবে তারা বেসিক্যালি কলকাতা তোমার রিজিওনাল সেন্টার, তো ওইটা একটু ক্লিক করবে, বিকজ মানে যে ওয়ান্স যখন আমরা গাইডে ছত্রছায়া চলে আসবো, তোমাদের কাজ শেষই হয়ে করা আর কি করা ওইগুলো কিছু নেই, জাস্ট মানে তোমরা পরামর্শগুলো নিতে থাকবে। সবাই কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু আগে অবজেক্টিভটা, টাইটেল অফ দ্য মানে টাইটেল আর অবজেক্টিভটা আগে সবাই রেডি করে নিজেদের গাইডকে পাঠিয়ে দাও, তাই তো মনোজিৎ? হ্যাঁ তোমাদেরকে দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি কস্তুরী, বলো। আচ্ছা, আর কি পয়েন্ট গুলো আরেকবার, কোন পয়েন্ট বাবা? নার্সিদ, পূর্ব মেদিনীপুর তো কল্যাণদার আন্ডারেই কাজ করবে। পূর্ব মেদিনীপুর দুর্গাপুরের আন্ডারে? হুম, আচ্ছা। পুরুলিয়া তো কল্যাণদার আন্ডারে কাজ করবে। পুরুলিয়া দুর্গাপুর, হ্যাঁ। আচ্ছা, একটা এই তো কোশ্চেন, মনোজিৎ স্যার, হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন দেখলাম একটু আগে চ্যাট বক্সে, আর পিকচার্স অ্যালাউড? এটা একটু বলে দেওয়া দরকার। অ্যালাউড পিকচার্স allowed in the sense, মানে এটা যেহেতু we have a confidential মানে principle of confidentiality, so I think it's viable to avoid any picture of your subject. Respondents দের পিকচার্স গুলোকে না দেওয়াই ভালো, because in social work we have ওরা যেটা মেন করতে চাইছে ডিসার্টেশনে পিকচার দেওয়া যাবে কিনা, ওই যে থাকে না কেস স্টাডি স্পেশালিস্টে যে কোথায় গিয়েছে। বুঝেছি না, ওইটাই বলছি, আমাদের কিন্তু পিকচার্স গুলোকে না দেওয়াই ভালো, বিকজ ওরা সব মানে আমরা সবাই জানি যে প্রিন্সিপাল অফ কনফিডেন্সিয়ালিটি একটা ভীষণ বড় একটা প্রিন্সিপাল সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে, তো মানে রেসপন্ডেন্টস দের ছবিটা না দেওয়াই ভালো। মনোজিৎ, হোয়াট ডু ইউ সে? হ্যাঁ ঠিকই
বিশেষত তোমার কেস স্টাডিজ এর ক্ষেত্রে পিকচারটা না দেওয়াই ভালো। কোনো যদি কমিউনিটি প্রোগ্রাম যদি কোনো কিছু করে থাকে, যেমন কথা জন্য বলছি, কোনো ধরো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা হেলথ প্রোগ্রাম, সেই ক্ষেত্রে কিন্তু পিকচারটা ওরা দিলেও দিতে পারে। কেস স্টাডিজ এর ক্ষেত্রে আমি বলবো যে আচ্ছা, এটা এখানে তো অ্যাওয়ারনেস করবে না, এখানে তো ওটা তো ফিল্ডে যাবে, অ্যাওয়ারনেস ক্যাম্প তো এখানে করছে না, না? না, আমি বলতে চাইছি কেউ ধরো হেলথ মেজার বা দেখেছে কিছু, ওকে ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাডভাইজারি ফলো করে যদি সোশ্যাল ডিস্টেন্সিং বা সোকল আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের যে হেলথ ডিপার্টমেন্টের যে অ্যাডভাইজারি আছে সেগুলো ফলো করে যদি, কথা যেন বলছি, কমিউনিটি অর্গানাইজেশন বা কোনো প্রোগ্রাম যদি ওরা করে থাকে বা করতে যদি চায়, সেই ক্ষেত্রে সেই ফটোগুলো দেওয়া যেতে পারে। আমি দেওয়া যেতে। এক্সাম্পল হিসেবে বললাম। আমার মনে হয় এবছরে যা পরিস্থিতি তাতে তাতে হবে না মানে না করাই, এনকারেজ না করাই ভালো। হ্যাঁ, একদম 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 অ্যাভয়েড করে ভালো। তা আমাদের সাজেশন থাকবে যে পিকচার এবছর দেওয়ার প্রয়োজন নেই, তাই তো প্রস্তুতি? দরকার নেই, দরকার একদম একদম। আর ফিল্ড হলে তাও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি তোমরা ওই সার্টিফিকেটের যে লিঙ্কটা আছে বা আমাদের যে গুগল ফর্ম যেটা দিয়েছি, সেটা এবার ট্রাই করে দেখো সেটা ওপেন হচ্ছে কিনা। ঠিক আছে, আশা করি এবার ওই লিঙ্কটা এবার খুলবে আশা করি। হ্যাঁ, কস্তুরি দিয়ে বলো এবার। হ্যাঁ, এই হুগলি ডিস্ট্রিক্টটা কার আন্ডারে পড়ছে? মানে কস্তুরি একটা জিনিস বলে দাও, আমাদের ওই নোটিশ যেটা দেওয়া আছে সেখানে ওই লিঙ্ক গুলো দেওয়া আছে, মানে হ্যাঁ তোমার হ্যাঁ, দেওয়া আছে তো। কল্যাণী আরসির মধ্যে কোন কোন কলেজ পড়ছে, দুর্গাপুর আরসির মধ্যে কোন কোন কলেজ পড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ জলপাইগুড়ি আরসির মধ্যে কোন কোন কলেজ পড়ছে, তার একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইটে একদম, একটা একদম। পিডিএফ আকারে দেওয়া আছে। সেটা এইটা কিন্তু ভীষণ দায়িত্ব নিয়ে আমাদের বর্ধমানেরটা কিন্তু ময়ূরী সব বের করে সবাইকে দিয়ে দিয়েছিল। আমাদের খুব প্রিয় স্টুডেন্ট ময়ূরী, ও কিন্তু বর্ধমানেরটা বের করে, মানে সবারটাই বের করে সবাইকে দিয়ে দিয়েছে। আমিও সেটা অন্য অন্য হোয়াটসঅ্যাপে সার্কুলেট করে দিয়েছি যে কোন স্টাডি সেন্টারের আন্ডারে কোনটা পড়ছে, মানে রিজনাল সেন্টারের আন্ডারে। এরা সবাই জানেও, সব স্টুডেন্টসরা জানে। তো এই প্রশ্নটা করার আগে প্লিজ একটুখানি তোমরা নিজেদের এটা দেখে নাও। আর এটা তো জাস্ট জেনারেল বুঝি, মানে তাহলে কোনটা কি, পশ্চিম মেদিনীপুর কার আন্ডারে, আমরা তো বলেই যাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর তাহলে কার এটা কল্যাণদার আন্ডারে পড়বে। জাস্ট অ্যাপ্লাই ইউর ব্রেনস। আর কি ম্যাম, আপনি আপনাদের আন্ডারে কাজ করবো হোয়াটসঅ্যাপ, হ্যাঁ লিঙ্কটা তো দিয়েছে গো, হ্যাঁ লিঙ্কটা দেওয়া পূজা জিজ্ঞেস করছে। লিঙ্কটা দেওয়া আছে, সেটাতে ওরা জয়েন বলে একটা অপশন দেবে, সেটা জয়েন ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু তারা ওই রেসপেক্টিভ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিন্তু তারা জয়েন হয়ে যাবে। মানে সেপারেট করে কিন্তু কারো পার্সোনালি ফোন নাম্বার দিয়ে জয়েন করার বা অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই। আর লিঙ্ক ক্রিয়েট করা আছে, সেই লিঙ্কটাতে ওরা জয়েন দ্য গ্রুপ বলে একটা অপশন দেবে, সেটাতে ওরা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব সোজা বিষয় এটা। আচ্ছা, এটা কি আইসিএস আর পিসিপি টা কি লিখবো, এটা বুঝলাম না। এটা কি আইসিএস আর পিসিপি? পিসিপি মানে হচ্ছে ওদের কোথায় ক্লাস করে, মানে এটা গুগল ফর্মে একটা অপশন দেওয়া আছে যে লার্নার সাপোর্ট সেন্টার অথবা পিসিপি সেন্টারের নাম কি। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো খুব ওকে, সোজা বিষয়, অসুবিধা হওয়ার কথা নয়। ফর্মে পিসিপি, রাইট রাইট, বুঝেছি। সাপোর্ট সেন্টার, মানে তোমাদের স্টাডি সেন্টারটার ব্যাপারে জিজ্ঞেস করছে এটা। পিসিপি বাবা তোমাদের যে যেখানে স্টাডি সেন্টারে গিয়ে যেখানে তোমরা ক্লাসটা করছো। ঠিক ঠিক। আবার মেদিনীপুরের বলছে, পূর্ব মেদিনীপুর হলেই কিন্তু কল্যাণদা।
কল্যাণদা দেখুন কি লিখেছে, কল্যাণদার সাথে কিভাবে যোগাযোগ করব? ডিজার্ট ইমেল দেওয়া আছে, ইমেলের স্যারকে যোগাযোগ করো, Mail প্লাস mail ID, phone হোয়াটসঅ্যাপ number গ্রুপও গুলো দেওয়া আছে। ফোন নাম্বারও দেওয়া আছে তো? ফোন নাম্বারটা আমরা দিইনি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু মেল আইডিটা তো দেওয়াই আছে। না, ফোন নাম্বার তো কি, আমাদের তো ডিসার্টেশনের গ্রুপই তৈরি হয়ে গেছে, ওটা জয়েন করতে হবে তো। হ্যাঁ, তো ওটা জয়েন করলেই পেয়ে যাবে, হ্যাঁ ঢুকে যাবে। হ্যাঁ, হুম। আর বেশি ফোন করো না, যতটা পারা যায়, কারণ সবাই তো we are after all we are all human beings, it becomes very difficult to take everybody's call, so rather you make it a point to post your queries in the dissertation in the WhatsApp group, and we'll try to answer it, and we will answer you. ঠিক ঠিক ঠিক। In case study is declaration of the hospital name is required from where I taken mail. Yeah, you will be writing, yes, you will be acknowledging the hospital, right? Because I hope I guess tumi bodhay health niye kono kaj kor, yes, you have to write about the hospital's name. কল্যাণদা আবার আপনাকেই বলছে, ইমেল দেওয়া আছে কিন্তু এটাও কি বলছে? ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস। কল্যাণদা আপনি কি চ্যাট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন? আমি মনোজিৎ, ইউ রাইট ইওর ইমেল, আই এম রাইটিং মাই ইমেল, ওকে? হ্যাঁ, লিখে দিচ্ছি। মনোজিৎ আর কল্যাণদা আপনারা হুম, দিয়ে দিচ্ছি। করতে পারবে। আবার এক প্রশ্ন, পিসিপি কি বলে কি লিখবো বলা হলো না, পিসিপি তাতেই হবে। আর যদি 16 পেপার study is declaration of the hospital name is required from where I am taking mail. Yeah, you will, I think, yes, you will be acknowledging the hospital, right? Because I hope I guess হ্যাঁ কস্তুরী, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা বলো। আচ্ছা, বলছি ওই লার্নার্সদেরকে কাউকে একজনকে রেসপন্স করতে বলো যে গুগল ফর্মটা খুলছে কি খোলেনি। আচ্ছা, গুগল ফর্মটা কাদের খুলছে একটু দেখো তো, সবাই কি গুগল ফর্মটা খুলতে পেরেছো? চ্যাট বক্সে দিতে বলো, চ্যাট বক্সে। হ্যাঁ, কি বলছে? খুলেছে খুলেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? অনেকেই ফর্ম ফিল আপ করেছে দেখছি, এখন পর্যন্ত 18 জন ফর্ম ফিল আপ করেছে। আর হ্যাঁ ঠিক। এখানে পাপিয়া তো লিখছে লিংকটা চলে গেছে। চলে গেছে বলতে? আচ্ছা কি জানি, আচ্ছা মানসী বলছে প্লিজ শেয়ার দ্য গুগল ফর্ম লিংক। আমি দিয়ে দিচ্ছি, আরেকবার দিয়ে দিচ্ছি। ও বোধহয় পরে জয়েন করেছে বোধহয়, ওই জন্য বোধহয় লিংকটা দেয়নি। না, মানসী তো করেছে আগে। আচ্ছা পিসিটি, আবার বলছি পিসিটি বলতে যেখানে তোমরা ক্লাসটা করছো। শর্মিষ্ঠা বলছে স্যার বুঝতে পারছি না, সাবমিট হচ্ছে না।
একবারই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু বারবার পারবে না। শিল্পার হয়ে গেছে, আবার পিসিপিটা বলছে মুরারি। পিসিবি মানে যেখানে তুমি ক্লাসটা করছো, যেখানে তুমি ধরো বর্ধমানে করছো তারা রাজ কলেজ লিখবে, যারা উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে করছে তারা সেটা লিখবে, যারা জলপাইগুড়ি রিজনাল সেন্টারে লিখছে সেটা লিখবে। পিসিপি মানে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, সেটা কোথায় হচ্ছে, কোথায় ক্লাস করতে যাও। আর লার্নার সাপোর্ট সেন্টার হলো তোমার তোমার যেখানে এনরোলড আছো স্টাডি সেন্টার, সেইটা। ও শর্মিষ্ঠা বলছে যে ও ফর্ম ফিল আপ করেছে কিন্তু ও বুঝতে পারছে না যে সাবমিট হয়েছে কিনা। মনোজিৎ, সাবমিট হয়েছে কিনা বুঝতে পারবে ওখানে একটা Hello? Google form। হ্যাঁ বলছি, গুগল ফর্মে লাস্টে একটা অপশন দেবে, ওকে মেলটা চেক করতে বলো, মেলে সাথে সাথে সার্টিফিকেটটা চলে যাবে। ও যদি ফর্মটা সাকসেসফুলি সাবমিট করে থাকে সাথে সাথে কিন্তু সার্টিফিকেটটাও মেল আইডিতে চলে যাবে, সেটা ওকে একবার দেখতে বলো। আর ফর্মটা কিন্তু একবারই ফিল আপ করতে পারবে, কারো যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা কিছু হয়ে থাকে সে কিন্তু নেক্সট টাইম কিন্তু আর ফর্মটা ফিল আপ করতে পারবে না, সেপারেট মেল আইডি দিয়ে তাকে কিন্তু লগ ইন করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমরা তো শেষের দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম হয়ে গেছে মোটামুটি আমাদের 1.5 ঘন্টার সময় আমরা চেয়েছিলাম, আমাদের মোটামুটি টাইম প্রায় হয়ে গেছে। কস্তুরী, কস্তুরী, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ কস্তুরী, মনোজিৎ, I'm here. হ্যাঁ বলছি আমাদের মোটামুটি সেশনটা শেষের দিকে প্রায়, তাহলে আমরা কি হ্যাঁ। সেশনটা এবার ক্লোজ করব? আচ্ছা এখানে কি লিখছে বলছে, সৈকত লিখছে যে ফর্ম ফিল আপ করলাম কিন্তু সার্টিফিকেটটা পাইনি। মেলে চেক করতে বলো, মেলে পেয়ে যাবে সার্টিফিকেটটা। ওকে, সৈকত মেলে চেক করতে মেলে গিয়ে চেক করো, তোমার সার্টিফিকেটটা ওখানে হবে, মেলে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ লিংকটা যারা পাওনি বা জয়েন করতে পারোনি, আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও কি আমরা লিংকটা আরেকবার শেয়ার করে দেবো। এখানে যারা আমাদের ডিজার্টেশনের জন্য যে পার্টিকুলার হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে সেটাতে যারা জয়েন করতে পারোনি, আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা সেই লিংকটা শেয়ার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ কস্তুরী, হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এবার শেষ করি। হ্যালো, হ্যাঁ মনোজিৎ, বলো বলো। তাহলে কি আমরা কি ক্লোজ করছি? হ্যাঁ তুমি ওই ফাইনাল হার্ড কপি কোথাও, এখন হার্ড কপি কোথায় সাবমিট করবো ওসব কিচ্ছু না, আগে নিজেদের দুটো দুটো করে কপি রেডি করে রাখো, তারপরে বলা হবে, যা হবে সেভাবে এগোবে। এখন নিজের পরীক্ষাটা দাও, তারপরে এই কাজগুলো আছে, এখন কোথায় কি সাবমিট করব কোথায় দেবো এগুলো নিয়ে এখন একদম চিন্তা করবে না, আগে নিজের পিসফুলি পরীক্ষাটা দাও। আর যাদের আরএ হয়েছে এবং অমিত আর অল, তোমরাও কিন্তু নিজের কাজটা এ করবে, তোমার এটা মানে এড়িয়ে যাব তাহলে আমার কি হবে, আমি আর পারছি না, এগুলো যেন অমিত আমি না শুনি, তুমি নিজের কাজটা এগিয়ে যাও। ইউ আর আ ভেরি ডিয়ার স্টুডেন্ট, তুমি খুবই ডিয়ার আমার, আমি তোমাকে জানি, খুব ভালো করে চিনি তোমাকে, তুমি যথেষ্ট তোমার পটেনশিয়ালস আছে, ইউ ডু ইউর ওয়ার্ক, এগিয়ে যাও একদম। এটা তোমার যেটা কাজ আছে তুমি নিজের কাজটাকে এগিয়ে যাও। তাহলে কি আমরা ক্লোজ করব? হ্যাঁ, এবার তো শেষ করাই ভালো। ঠিক আছে, ওকে বাই। আর
ফাইনাল কিছু ওয়ার্ডস বলে শেষ করো। ফাইনাল ওয়ার্ডস এটাই বলবো যে সবাই কাজটাকে ভালো করে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। যেটা বলা হলো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে ফলো করো, সবাই বলো। আর মনোজিৎ, একবার সার্টিফিকেট যারা কি হচ্ছে না সবাইকে তাই বলবো না, সবাই তোমরা কিন্তু মেলে চেক করো। বলছে মেলে এসেছে বাট সার্টিফিকেট আসেনি, এটা মানে কি? আমরা দেখছি। বলছে মেলে শুধু ফিডব্যাক মেল এসেছে বাট সার্টিফিকেট আসেনি। সার্টিফিকেট তোমরা মিঠুন, তুমি কি ফিডব্যাক ফর্মটা ভরেছো?